প্রিয় দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে যেখানেই রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশ ও দশের কথার আজকে ২১তম পর্ব। যথারীতি আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক 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 শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, আমি দাঁড়িয়ে পারলে স্যালিউট দিতাম। কাদেরকে? তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা এই অভূতপূর্ব আওয়ামী লীগের ফিরে আসা আমাদের দেখিয়ে দিলেন, প্রমাণ করলেন যে এই বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে যাবে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যারা দেশের বাইরে রয়েছি, নিরাপদে বসে অনেক কথাই বলা যায়, কিন্তু দেশে থেকে যারা এই দখলদারি, এই অবৈধ সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন, তাদেরকে মন থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেই সাথে সম্মান রইল। প্রিয় দর্শক, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এক দারুণ রাজনৈতিক, আমি এটা কি বলবো, রাজনৈতিক যে পদক্ষেপ সেটা দেখলাম। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ বোধহয় সব কিছু গুলিয়ে ফেলেছে, কিন্তু না, আমরা দেখলাম আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু আদালত তৈরি হয়েছে, যদি আদালত ব্যবস্থা সুষ্ঠু থাকতো, যদি তারা যথাযথ নিয়ম মেনে তারা বিচারের ব্যবস্থা করত, আমরা সেটা অবশ্যই সমর্থন করতাম। কিন্তু এটা পুরোপুরি মানে বিচার ব্যবস্থাকে কোন পর্যায়ের প্রশাসনে নিয়ে গেছে তা আপনারা বুঝতে পারছেন। তো সেই রায়ের দিন ধার্যের যে ব্যাপারটি ছিল 13 নভেম্বর, আওয়ামী লীগ কোনো সহিংস কর্মকাণ্ড বা কোনো কর্মসূচি না দিয়ে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল, ঢাকা লকডাউন। অর্থাৎ মাঠে কোনো কর্মী থাকার দরকার নেই, নীরব থেকে এত সুন্দরভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় সেটা আওয়ামী লীগ দেখিয়ে দিল, এবং সারা বাংলাদেশ, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গেল। এবং ইউনূসের ভিত কিভাবে কেঁপেছে তা আপনারা দেখেছেন। আমি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি। আপনারা দেখতে পেয়েছেন সেই গোপালগঞ্জ, যেই গোপালগঞ্জ থেকে এনসিপির গুন্ডাদের পতন শুরু হয়েছে, যে গোপালগঞ্জের নাম শুনলে তাদের গলার পানি শুকিয়ে যায়, কারণ গোপালগঞ্জে গিয়ে তারা বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙার পায়তারা করছিল। তাদের গডফাদারদের নির্দেশে বিদেশে বসে, অর্থাৎ এই ফ্রান্স আমেরিকায় বসে যারা উস্কানি দিচ্ছিল, তাদের ঘেটুপুত্র, শব্দটা আমি উঠিয়ে নিলাম, তাদের কি পুত্র আমি জানি না, তো তাদের উস্কানিতে তারা গিয়ে সেখানে সন্ত্রাস চালাতে গেছিল। তারপর আপনারা দেখেছেন সেই আবদুল্লাহ থেকে শুরু করে সলিমুল্লাহ কিভাবে সেনাবাহিনীর এপিসিতে করে পালিয়ে এসেছিল। এই সেই গোপালগঞ্জ, যেই গোপালগঞ্জ থেকে ইউনূস সরকারের গুন্ডাদের পলায়ন শুরু, এবং সেখানে গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছেন। গোপালগঞ্জে গণপূর্ত ভবন ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কারা করেছে আমরা জানি না, কোনো প্রকার আগুন বা সন্ত্রাস কোনো এগুলোকে সমর্থন করছি না, কিন্তু এটাই তো বাস্তব। বাংলাদেশে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক এগুলো থাকবে কিনা, ইউনূসের চিহ্ন থাকবে কিনা, তার অস্তিত্ব, তার পৈতৃক বাড়ি ভিটা কোনো কিছু থাকবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। কারণ হচ্ছে আপনারা জানেন সবাই, ধানমন্ডির ৩২ ভেঙেছে এরা এমন কোনো অরাজকতা নেই, তা করেনি। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, আমাদের জাতির জনক, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমি বলবো, বঙ্গবন্ধুর যত সব মূর্তি, মুরাল যা কিছু ছিল তারা ভেঙে ফেলেছে, কারণ তারা বঙ্গবন্ধুকে খুবই ভয় পায়। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের পার্টি অফিস, সেখানে থাকা আপনারা দেখতে পাচ্ছেন একটি শিল্পকর্ম, যেখানে দেখা যাচ্ছে সেই পরাজিত, সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা কিভাবে আত্মসমর্পণ করেছিল, নাকে খত দিয়ে, বাপ ডেকে, দাদা ডেকে, জীবন ভিক্ষা চেয়ে আমাদের এই দেখতে পাচ্ছেন সই করে তারপরে পালিয়ে গেছে। পালিয়ে বলতে কি, জেল টেল খেটে তারপরে তাদের দেশে যেতে পেরেছিল। সেই ঐতিহাসিক নিদর্শনের যে শৈল্পিক কর্ম, সেটি তারা ভেঙে দিচ্ছে। কারণ পিতার অপমান কিভাবে সন্তান সহ্য করবে, এই রাজাকারের বাচ্চাদের ধৃষ্টতা আপনারা দেখলেন। তাদের যত আপত্তি, যত তাদের কষ্ট, সকল কষ্টের কেন্দ্র হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। আপনারা দেখলেন এই সেই এনসিপির গুন্ডা, দেখতে পাচ্ছেন এই ভদ্রমহিলার সাথে তার, এটাকে চেনেন, আমি নামটা ভুলে গেছি, তো যাই হোক, ওনার কয়েকজন সহপাঠীর সাথে আমার কথা হয়েছিল চারুকলার পরে। এই মেয়েটি, এই পাশের মেয়েটি, কি যেন নাম, সারাদিন খাইতো গাঞ্জা আর একটা পাঞ্জাবের মতো ঘুরে বেড়াইতো, মানে পার শাহবাগী যারে বলে, সামান্তা শারমিন, হোয়াটএভার। তো সে, তার ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো অসুবিধা নেই, তারে অনেকে মিয়া খলিফা বলেন, এগুলো বলবে না, নারী কেন্দ্রিক বিদ্বেষ দেখাবেন না, কিন্তু এই সন্ত্রাসীদের সন্ত্রাস নিয়ে আমরা সমালোচনা করব। একজন মায়ের বয়সী নারীকে এই সামান্তার পাশের এই মেয়েটি সে পেটাচ্ছিল।
কারণ তিনি ধানমন্ডির 32 নম্বরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মনে হচ্ছিল ধানমন্ডির 32 নম্বর তাদের পেয়ারে পাকিস্তান, এটা সামনে দিয়ে হেঁটে যেতে হলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আরে বেটা, তোর বাপের দেশ পাকিস্তান তো পাসপোর্ট ভিসাও তোদের জন্য বন্ধ করে দিয়েছে, তাহলে আমার দেশের নাগরিকদের তোরা মারছিস কেন? আমরা দেখলাম জাতীয় বীর মাখনের পৈতৃক বাড়িতে আগুন। জাতীয় বীরের বাড়িতে কারা আগুন দেয় আমরা জানি, সেই সকল রাজাকারের বাচ্চাদের। দেখুন সেই নারীটিকে দেখুন, একজন নারী হয়ে আপনারা এখন আর কারোর আসমান ভেঙে পড়ে না, এখন আর কারোর চেতনা জাগ্রত হয় না। আমরা সেই শিবিরের সেই ছেলেটিকে দেখেছিলাম, বাংলাদেশের জার্সি পরা বা পাকিস্তানের কিছু একটা পরা, সেই তৈয়াব নাকি একটা নাম, তাকে ধরা নিয়ে আমাদের সুশীল এবং মহাজনের দালালরা, আমেরিকার দালালরা কত ধরনের কান্না, তাদের সেই কুমিরের কান্না আমরা দেখেছি। এখন এই শিশুটির কাছে কি ছিল? এই 15 বছরের বালক, যে কিনা বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন আমাদের জাদুঘর 32 নম্বরের বাড়ি যখন তারা ভাঙছে, তখন তিনি কিছু ভাঙা ইটের টুকরো সংগ্রহ করছিলেন এবং তাকে অ্যারেস্ট করা হয়। তার ব্যাগে কি পাওয়া গেছে? তার ব্যাগে পাওয়া গেছে ভয়ঙ্কর সকল বই, মুক্তিযুদ্ধের বই রাখা আজকে বাংলাদেশে অপরাধ। এই রাজাকারের বাচ্চারা যা দেখিয়েছিস তার তোদের সারা জীবনের আমলনামা বা সনদ তোরা আমাদেরকে দিয়ে দিয়েছিস, এর পরিণাম মানে এটা অবধারিত। আপনারা দেখুন এই সেই স্নাইপার সন্ত্রাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই আফ্রিদি, শুভ আফ্রিদি, সে কি লিখেছে? গোলা আসিবার আগেই টার্গেট নিউট্রালাইজ স্ট্যান্ড ইজি। আচ্ছা, স্ট্যান্ড ইজি কি করছে? আচ্ছা, লকডাউন থেকে হাওয়ায় মিশে গেছে ওরা। লকডাউনে আবার হাওয়ায় মিশবে কেন? লকডাউনে তোরা বাইরেই বের হবে না, লকডাউন কি সেটা? আচ্ছা যাই হোক, এসব সন্ত্রাসীরা তারা কি বুঝবে? তো এবার স্নাইপার না, 122 মিলিমিটার কামান নিয়ে বের হয়েছিলাম কিন্তু টার্গেট খুঁজে পেলাম না। তার মানে সে স্বীকার করলো সেই কথিত জুলাই সন্ত্রাসে সে স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছে। পানি লাগবে না? পানি। ভাই ব্যবসায়ী এখন বাবা ব্যবসায় নেমেছে, মানে বাবা তার কতটা খালেদা জিয়াকে ভালোবাসতেন সেসব। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মোবাইল ফোন চেক করে করে অ্যারেস্ট করছে এই জামাত শিবিরের সন্ত্রাসীরা। কোথায় মানবতা, কোথায় মনুষ্যত্ব, কোথায় আইন, কোথায় আদালত, কোথায় প্রাইভেসি? আমরা রাজাকারের বাচ্চাদের আমরা কর্ম দেখলাম, সেই রাজাকারের বাচ্চাদের জনক যারা রয়েছে তাদের ভূমিকা কি আমরা জানবো। প্রিয় দর্শক, আপনাদের কিছু অংশ দেখালাম এই জুলাই সন্ত্রাসী, ইউনুস গ্যাং এবং রাজাকারের দোসর যারা রয়েছে, যে সকল সংগঠন ইনক্লুডিং বিএনপি, তাদের নৈরাজ্য, তাদের মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়ন। এখন আওয়ামী লীগ মজলুম, ফুল স্টপ। তো আমরা আমাদের সবার প্রিয় শেখ ফরিদ ভাই, তিনি অসাধারণভাবে রাজনৈতিক এই প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করেন। আমি শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইব, শেখ ফরিদ ভাই আপনি বলুন, আওয়ামী লীগের এই অভূতপূর্ব ফিরে আসায় আপনি কতটুকু আনন্দিত? এটি রাজনীতির মোড় কোন দিকে ঘুরিয়ে দেবে, 71 নাকি পাকিস্তান? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আপনার দর্শকদের আবারও অনেক অনেক শুভেচ্ছা। আপনি খুব চমৎকার বলেছেন যে এই বিষয়ে আমি আজকের লকডাউনে আমি খুশি কিনা। অবশ্যই আমি শুধু খুশি না, আমি মহা খুশি যে আমাদের সেই লাহোরের ট্রেনটা ঘুরে আবার ঢাকার দিকে ফিরে আসছে। আর আপনি যেটা শুরুতেই বলেছেন, যেটা আওয়ামী লীগের একটা চমৎকার প্রোগ্রাম, আমি তাদের ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে, আপনার দর্শকদের, আপনার চ্যানেলের পক্ষ থেকে, যারা এই প্ল্যানটা করেছেন। আওয়ামী লীগের এই 90 সালের পরে, 1990 সালের পরে একটা সাকসেসফুল প্রোগ্রাম আমি দেখলাম একেবারে। কারণ এগুলো তো আমি বুঝেছি, তখন আমি বুঝি, জানি। 71টা তার আমি জানি না, এটা তো আমি বুঝি, দেখে শুনে দায়িত্ব নিয়ে বললাম 1990 সালের পরে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের যত প্রোগ্রাম রয়েছে, এই যে একটা প্রোগ্রাম অনেকটা মানে 1 টাকায় 100 টাকা লাভের মতো। ওই যে আপনার দেখবেন যে মাঝে মধ্যে দেখবেন যে বেটিং কোম্পানিগুলো 1 টাকায় 100 টাকা দেয়, অদ্ভুত ব্যাপার। সেরকম 1 টাকা বিনিয়োগ করে 100 টাকা লাভ করেছে বিএনপি, শতভাগ সাকসেসফুল। আর দেখেন এই হ্যাঁ, আওয়ামী লীগ সাকসেসফুল। এবং যারা এই প্ল্যানটা করেছেন লকডাউন ঠিক 13 তারিখেই, কবে আনলাকি বাট লাকি ফর সাম 1 and 3 13, তো এটা আওয়ামী লীগের জন্য লাকি নাম্বার হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য 13 লাকি নাম্বার হয়ে গেছে। 13 আমারও লাকি নাম্বার আগে থেকেই। যাই হোক, তো যেটা বলছিলাম যে যারা এটা প্ল্যান করেছেন, আওয়ামী লীগের আমরা পরিকল্পনার অনেক সমালোচনা করি এবং করেছি, ভবিষ্যতে হয়তো করব, কিন্তু তাদের এই লকডাউন শব্দটা, এই প্রোগ্রামটা এবং এই আজকের 13 তারিখে
একেবারেই যেহেতু সাকসেসফুল এবং সঠিক সময়ে সঠিক কাজটাই তারা করছেন, যারা এই প্ল্যানটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর আর আপনি যেগুলো দেখালেন, আপনার আমার কাছে সবচেয়ে অবাক কি লাগলো জানেন? অবাক করলো যেটা আমাকে, ওই যে ওই মেয়েটা জিন্স প্যান্ট পরা আর একটা লম্বা শার্ট পরা, যে মেয়েটা বোরকা আলী একটা নারীকে পেটাচ্ছেন, আপনি খেয়াল করেন তিনি নীরবে মার খেয়ে যাচ্ছেন। এদেরকে সম্মান দিয়ে পেটাচ্ছেন বলবেন কেন? এটা সন্ত্রাসী, হ্যাঁ, পরীক্ষিত সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা, এই এনসিপির সন্ত্রাসী, যারা আমার জাতীয় ভাতিজা, তার সাথে ছবি দেখলাম কয়েকজনের, এর কত বড় দুঃসাহস! আজকে যদি এইভাবে কোনো ছাত্রলীগের নেতা, মানে ছাত্রলীগ নেত্রী এইভাবে পেটাইতেন কাউকে, এই জামাতেরা কিন্তু এতক্ষণ মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মঞ্চ কাঁপিয়ে বলে, এই যে তোকে একজন বোরকাওয়ালা নারীকে পেটাচ্ছে, ইসলাম খত্রে মেয়ে, বোরকা খত্রে মেয়ে। আর বামপন্থীরা বলতো, চিঙ্কু বামেরা, এই যে দেখো ছাত্রলীগের সন্ত্রাসীরা গণতন্ত্র কিভাবে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু দেখেন এখন টু শব্দটি নেই। আপনি দেখেন এই ঘটনার নিন্দা একটা বামপন্থী জানায় নাই, এই ঘটনার একটা নিন্দা কোনো সুশীল কুশীলেরা জানায় নাই। আমার চোখে এখনো পড়ে নাই, আপনার পড়েছে কিনা আমি জানি না, সম্ভবত আপনার চোখেও পড়ে নাই। না, বুদ্ধিজীবী বদমাশদের, শেখ ফরিদ ভাই আমি একটু বলি, বুদ্ধিজীবী বদমাশদের বিচার এই বাংলাদেশে হবে। তুমি আমেরিকার টাকা খাও, তুমি তো আমেরিকার যে কিছু করো, বাংলাদেশে কেন? তুমি আমেরিকায় যাও, রাইট, আমেরিকার টাকা খেলে তোমাকে আমি চিনেছি। বুদ্ধিজীবীগিরি করুক। আর একটা জিনিস দেখেন, ইদানিং আবার ওই যে আহমদ সফর মাজারে খাদেম সলিমুল্লাহ খান বদরুদ্দিন উমর হইতে চাইতেছেন, ইদানিং বদরুদ্দিন উমর হইতে চাইতেছেন, মনে হইতেছে আর কি। এক বদ মারা গেছে, আরেক বদ হবে। আপনি দৃশ্যটা দেখেছেন যে একটা মধ্যবয়সী নারীকে, এই মেয়েটার মায়ের মতো বয়স হবে, তাকে পেটাচ্ছে কিভাবে, চিন্তা করে দেখেন, তার দুঃসাহসটা দেখেন। এতক্ষণ কিন্তু যদি এটা ছাত্রলীগ করতো, আমরাই হয়তো অবশ্যই করতাম। ছাত্রলীগের যদি এই কাজ করতো আমি সমালোচনা করতাম। কিন্তু দেখেন, কোন বাপের বেটা এখন আর বামপন্থীদের গণতন্ত্র খত্রেমে যায় না, এখন আর শিবিরের ইসলাম বোরকা খত্রেমে যায় না। এই দেখেন আমাদের আমি তো পড়ি, জি পড়ে শোনান। তো এই সলিমুল্লাহ বলেছেন শেখ মুজিবুর জনগণের নেতা ছিলেন না। আচ্ছা, জনগণের নেতা হিসেবে আমরা তাকে প্লেস করলাম, কিন্তু সে দায়িত্বের ভার বহন করতে তিনি সক্ষম নন, সেটা 25শে মার্চ রাতে প্রমাণ হলো। তিনি স্বাধীনতার ঘোষণা দিতে না পেরে পাকিস্তানিদের হাতে ধরা দিলেন, এটি ছিল তার বক্তব্য। এবং আমরা মনে করি জি আপনি ঠিক বলেছেন স্যার, তারপর আপনি সলিমুল্লাহ সেই ঘোষণা দিয়ে দিলেন এবং আমাদেরকে উদ্ধার করে দিলেন। এটা আমরা একটু প্যারোডি করি। সলিমুল্লাহ খানকে আমরা বুদ্ধিজীবী, তিনি বুদ্ধিজীবী ছিলেন না, তাকে আমরা বুদ্ধিজীবী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু তিনি তার দায়িত্ব পালন না করে যথারীতি তিনি জামাত হেফাজতের আতলামি শুরু করে দিয়েছেন। এটা আমরা প্যারোডি করে বলতে পারি। আসলে তো নেমো খারাপ না, তার একটা যে 21শে পদক ছুড়ে দিল, এটা দালালি করতে হবে না? আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপরেও সেই পদকটা নিতে হয়েছে একজন আন্ডার মেট্রিক উপদেষ্টার পিছনে দাঁড়িয়ে থেকে। না এখন দালালেরা, আপনি শেখ ফরিদ, আপনি এত বিচক্ষণ একজন মানুষ, একজন নিমকহারাম হবে না বইলা এই বেইমানের সমাজে একজন মানে নিমকহারাম না আসে, সে বেইমানি করেন, সে দাঁড়াইছে। এখন দালাল কি সামনে দাঁড়ায়? সে তো পিছনেই দাঁড়াবে, সে তো চামচা চোরের মতো দাঁড়াবে। সে সভ্য সচেতন লোক, সে তার ক্লাস মেনটেন করছে, পেছনে দাঁড়ায়, মনিবের সামনে দাঁড়ায় না। আমরা আসলে সলিমুল্লাহ খানকে বেশি কিছু মনে করে ফেলেছিলাম। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বুঝতে পারি নাই যে এরকম একটা মানুষ এত নিচু মানের হতে পারে। আমরা জানলাম। এবং স্বঘোষিত রাজাকারের বাচ্চাদের একটু আপনাকে টাচ করে দিই, যে 32 নম্বর। আচ্ছা, এখন সে জয় বাংলা না বলে চুদলিং পং এটা বলে কেন আমি বুঝি না, মানে কি সেনা বলতে জয় বাংলা, তারপরে ইনকালাব ঘাপাঘাপ না যেন কি অনেকে কি বলে, কি যেন বলে আর কি। যাই হোক, তো সেগুলোর কারণে কি তিনি মনক্ষুণ্ণ হয়েছেন? আরও ওই যে আরেকটা আছে আমেরিকার সন্ত্রাসী কি ইলিয়াস, এই সবগুলো একই রকম। আচ্ছা সরি আমি একটু দেখাই, আমি দেখাচ্ছিলাম। তো এই যে পিনাকি ভট্টাচার্য, ভট্টবীর্য বলেছেন একজন, সেটাও যথাযথই। তো তার হচ্ছে এই ধরনের মানে উস্কানি, কিন্তু সেই উস্কানিতে মানে তারা কি 32 কি মানে বলি এটাকে, মানে 32 নিয়ে তাদের এত আতঙ্কিত। একটু বলি দর্শক, আপনারা অনেক বড় একটা সংখ্যার মানুষ দেখছেন, ফেসবুক ইউটিউব মিলে প্রায় 5000 মানুষ আমাদেরকে দেখছেন। একটু অনুরোধ করবো আপনারা যদি একটু শেয়ার করেন। আর শেখ ফরিদ ভাই বলছিলেন আমার দর্শক না, এটা আমার দর্শক না শেখ ফরিদ ভাই, এটা আপনার দর্শক। সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমার ভাই, আমার চাচা, আমার মানে আমরাই। হ্যাঁ, তো জি শেখ ফরিদ ভাই আপনি বলছিলেন বিএনপির অবস্থানটা একটু বলেন না, তারা কি চুপ হয়ে গেল এবার? বিএনপি কেমন যেন এবার কমিউনিস্ট পার্টি হয়ে যেতেছে। বিএনপির
ওই যে এখানে কারা বিএনপি আওয়ামী লীগ দে 1 টাকা জরিমানা, ওইখানে কারা বিএনপি দে 12 আনা জরিমানা, ওইখানে কারা জাতীয় পার্টি দে 8 আনা, ওইখানে কারা কমিউনিস্ট পার্টি, কারা তো কিছু করে নেই স্যার, কয় তাতে কি গ্যালাসটা ফালাই দেয় ভাঙ্গে 6 আনা জরিমানা কর। তো বিএনপির দশা এখন ওই রকম হয়ে যাচ্ছে, মানে এখন বিএনপি মানে অবাঞ্ছিত হয়ে যাচ্ছে নিজেদের ভুলে। আমি আবারও বলছি, কারো ভুলে না, আওয়ামী লীগের কারণেও না, জামাতের, তারা নিজেদের ভুলে। যেমন এই যে আজকে বিএনপির এক নেতা বলেছে যে আজকে নাকি এআই দিয়ে ছবি বানিয়ে আওয়ামী লীগ লকডাউন করতেছে, মাঠে তো নেই। আরে বাবা, কমন সেন্স থাকতে হবে, লকডাউনে কেন মাঠে থাকবে? লকডাউন মানে তো লকডাউন, ঘরে থাকবে না, ঘরে থাকবে, বাইরে কেউ থাকবে না, গরু ছাগলও থাকবে না। বরং 2-4 জন যারা বেরিয়েছে, আমি বলছি তারা ভুলে ভুলে বেরিয়ে গেছে। কিন্তু এই যে যিনি বললেন যে আবার দেখলাম পাকিবাদীর ছেলে হাদি 5 জন লোক নিয়ে লাঠি নিয়ে কই ছাত্রলীগ কই আওয়ামী লীগ কই। আরে কথা, ছাত্রলীগ ঘরে, ছাত্রলীগ ঘুমে। তবে একটা জিনিস ভালো করেছে, ছাত্রলীগেরা ঘুমিয়ে এই যে পাকিবাদীর ছেলে হাদি বাতাসা কিনছে 1 মন, লগে বরিশালে মোটা মুড়ি, আপনারা রাইতে কিছু খায় না, সকালে আইসা খালি খাইবেন আর পিড়াইবেন। চিন্তা করে দেখেন, এটা এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে? আপনি খেয়াল করেন। ওরে মনু, হ্যাঁ ওরে মনু, তুমি তো বোঝো নাই তোমার কি হইবে আনে। হ্যাঁ, ওই মুড়ি দিয়া ভাষ্য যাইতে হইবে অনেক বঙ্গোপসাগরের দেয়া। দেখতে থাও। আপনি দেখেন যে আওয়ামী লীগ লকডাউন কার বিরুদ্ধে ডেকেছে বা লকডাউন কার বিরুদ্ধে ঘোষণা করেছে? ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ লকডাউন কার বিরুদ্ধে ঘোষণা করেছে? এই রেজওয়ানা, তারপর ওই যে সরোয়ার ফারুকি, তারপর ফরিদ আক্তার, এদের বিরুদ্ধে, তাই না? এই সরকারের বিরুদ্ধে। এদের সমস্যা কি? এদের এই হাদির কি সমস্যা? আমার জাতীয় ভাতিজা বলে রাগ করে আমার ভাবির পোলাদের কি সমস্যা? এই যে এনসিপি টেনসিপি, এদের কি সমস্যা? তারা তো, তার মানে কি বোঝা গেল তারা এই ইউনূসের দল, এটা পরিষ্কার হয়ে গেল। এখন বিএনপির কি সমস্যা? জামাতের কি সমস্যা? শিবির মাঠে নামছে, সাদিক কায়েমেরা ইসলাম কায়েম বাদ দিয়ে সাদিক কায়েম নেমে গেছে স্ট্যান্ড নিয়ে। এই ছাত্রলীগ যদি এইভাবে ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে নামতো, আমরাই হয়তো বলতাম দেখো দেখো গণতন্ত্র খত্রেমে। এখন গণতন্ত্র খত্রেমে যায় না। এখন ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকাইতে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাতে স্ট্যান্ড নিয়ে নামলে এখন গণতন্ত্র আর খত্রেমে পড়ে না। অদ্ভুত ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভোট দরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র দরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাক স্বাধীনতা দরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রেসের স্বাধীনতা দরকার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে চলার স্বাধীনতা দরকার, বলার স্বাধীনতা দরকার, ভাতের স্বাধীনতা দরকার, পেটের স্বাধীনতা দরকার, দেশ স্বাধীনতা দরকার। এখন আওয়ামী লীগ নাই, কিছুই জানা দরকার নেই। আওয়ামী লীগ নাই আর গণতন্ত্র দরকার নাই। রাজাকারের বাচ্চারা পাকিস্তান কায়েম করতে পারে না বলেই তাদের এত দুঃখ। এগুলো সব অজুহাত। এত কিছু যদি দরকার হয় তাহলে সেগুলো এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? তারা কোথায়? সেটাই আমরা। তবে আসাদ, আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় 5ই আগস্টটা খুব জরুরি ছিল, বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই জরুরি ছিল। যদিও মানুষের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হচ্ছে, কেন যেন দরকার ছিল, নইলে বাংলাদেশ ভুল ট্রেনের দিকে চলে গিয়েছিল, লাহোরের দিকে চলে। এখন মনে হয়, আমি বিশ্বাস করেন, আপনি আজকে 13 তারিখে আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমিও সাক্ষী দেই শেখ ফরিদ ভাই, এই যে চেহারাটা, এই যে মানুষটা, আমার বিরক্ত লাগতো না রে। হ্যাঁ, আমি যদিও আমি ডিরেক্ট ভিকটিম, তার কারণে আমার দেশ ছাড়তে হয়েছে, তাদের রাজনীতির কারণে। সে কারণে হইতে পারে, অনেক কারণে হইতে পারে, ঘরপোড়া গরু সিঁদুরে মেখে ভয় পায়। কিন্তু এই মানুষটার চেহারাটা এখন আমার দারুণ লাগে। আমি ভুল বুঝছি তাকে, মানে ভুল বুঝছি বলতে, বাংলাদেশের পরিস্থিতিতে একজন নেত্রী বা নেতার, রাজনীতিবিদদের অনেক মিস্টেক হয়, সেই মিস্টেকের বলি আমরা হয়তো হয়েছি। আমার তাতে কোনো দুঃখ নাই। তার সময় আমি জেল খাটছি, দেশ ছাড়তে বাধ্য হয়েছি, পাসপোর্ট হারাইছি, ওই নিয়ে আমার কোনো, আমার সেই বাদ দিয়ে দিছি। এই চেহারাটা আমার খুবই বিরক্ত লাগতো। এখন মনে হয় যে উনি এই দেশের জন্য মানে মায়ামতি, আমার এটা মনে হয়। আপনি ঠিকই বলেছেন। এখন কিন্তু মানুষ আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি, সেটা আমরাই সঠিকতা প্রমাণ করেছি। এখন শুনেন, শেখ হাসিনা, আপনি যেটা বললেন, শুধু আপনার না তো, যারা অনেকেই তখন শেখ হাসিনাকে গালি দিত, আমার কাছে ফোন করে, আমার জামালপুরের লোক ফোন করে, ময়মনসিংহের লোক ফোন করে, আমার শ্বশুরবাড়ি গাজীপুরের লোক ফোন করে, যাত্রাবাড়ির লোক ফোন করে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে, যারা এতদিন ফোন করতো, যারা আওয়ামী লীগের পক্ষে, তৃণমূল, এখন দেখি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে ছিল। তারাই ফোন করে বলে কি, স্যার আপনি ঠিক বলছেন, আপনি ঠিক আছেন, আমরা ভুলছিলাম। আমরা কি বলছিলাম? আপনারা কারা? বলে যে আমরা তখন আওয়ামী লীগের বিরোধিতা করছি। আমি বললাম যে এখন কেন বিরোধিতা করেন না? কয় না, কয় বদমাইশদের জন্য শেখ হাসিনা হইল সঠিক, তিনি বরং ছাড় দিছেন, এদের ছাড় দিছেন, আর উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। এই যে মানুষের রিটার্ন চলে আসা, এটার কিন্তু প্রমাণ আমরা দেখতে পেলাম আজকে। আপনি খেয়াল করেন, যেইখানে
5 তারিখে মনে হয়েছিল যে আগামী 5 তারিখের দিকে যাচ্ছি। শেখ ফরিদ ভাই, একটা জিনিস বলবো। আমরা গতকালকে দেখছিলাম যে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ তাঁর স্ত্রী বা সঙ্গিনী, তিনি নারী অধিকার নিয়ে অনেক কাজ করেছেন। সেই শিরিন হক তিনি একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি এই শেখ হাসিনা সরকারের পতন দেখে যেতে চাই, তবে শেখ হাসিনার গায়ে কেউ স্পর্শ করার আগে আমার বুকের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এটার মানে কি? জাফরুল্লাহ কেন বললেন এই কথাটি, বুঝতে পারছেন? এটা আসলে তিনি হয়তো আগেও মানে এটা এই যে এখানে একটা বক্তব্য, এটা একটা প্রকৃত রাজনীতিবিদের বক্তব্য, একজন মেধাবী মানুষের বক্তব্য। অর্থাৎ আপনাকে আমি আপনার মতের বিরুদ্ধে থাকতে পারি, কিন্তু আপনার শারীরিক আঘাত হবে এটা তো আমি চাইতে পারি না। শেখ হাসিনা তো শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের প্রতীক। আপনি যাই বলেন না কেন, বঙ্গবন্ধুর কন্যা, আপনি তার গায়ে হাত দেওয়া মানেটাকে আপনি খেয়াল করেন যে তারা, আপনি দেখেছেন যে নাতির বয়সী তারা তার বিভিন্ন ড্রেস নিয়ে তারা কিভাবে সেই গণভবনে কথা বলেছে, হাত দিয়ে দেখিয়েছে। এটা কমন সেন্স থাকলে এটা কেউ করতে পারে না। তাদের রাগটা কিন্তু শেখ হাসিনা না, তাদের রাগটা কিন্তু ব্যক্তি শেখ হাসিনা না, তাদের রাগটা কিন্তু আওয়ামী লীগ না, তাদের রাগটা মুক্তিযুদ্ধের উপরে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই যে একটু আগে আপনি দেখালেন যে ভাঙতেছে, একটু আগে দেখাইলেন, ওই ছেলেকে কিন্তু প্রশ্ন করছে, তুমি কি জানো এরা কারা? সাংবাদিকের উত্তরে কি বলছে দেখছেন? বলছে, আমি তা তো জানি না, শেখ হাসিনার বোধহয় কাছের লোক হবে। কত বড় বেকুব এরা! মানে বুঝতে পারছেন তো যে আসল উদ্দেশ্য এদের পরিকল্পিতভাবে পাঠানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের সকল স্মারক ধ্বংস করার জন্য। কিন্তু না, 13 তারিখ আজকে, আনলাকি বাট লাকি ফর সাম 1 and 3 13, আজকে কিন্তু সেটা রুখে দাঁড়িয়ে দিয়েছে। জি, রুখে দাঁড়িয়ে দিয়েছে। একটা প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের দেখা উচিত। এটা আমি বললাম কি, আমি দাঁড়াইলে আমাকে ক্যামেরা দেখা যায় না, আমি স্যালিউট দিই। এটা ডান হাতে, মানে আমি স্যালিউট দিচ্ছি তৃণমূলের কর্মীদের। এবং তৃণমূল কর্মী কি বা আওয়ামী লীগ কি, আপনি একটু ব্যাখ্যা করবেন শেখ ফরিদ ভাই। আওয়ামী লীগ কি জিনিস বা আওয়ামী লীগ কি পারে, এটা ওরা বুঝছে কিনা আমি জানি না, তারা বুঝবে কিনা তারা বুঝলেও কিছু আমার যায় আসে না। তবে আমরা যেটা বুঝতে চাই সেটা এখানে আছে। দেখুন এই ভিডিওটা একটু শুনুন, আমরা শুনি কেমন, ছোট্ট একটু ভিডিও, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি, কত প্রকার ও কি এবং তাদের সাহস, তাদের সততা কি, এটা উদাহরণ এই ভিডিওটি। আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমার কোনো পদ পদবি নাই। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এতদিন আমি আসছিলাম এখানে শপিং করতে, আসছিলাম একটু কেনাকাটা করতে। হ্যাঁ, কেনাকাটা করার পর এখানে কোথা থেকে আসছেন ভাই? কোথা থেকে আসছেন? আমি ছিলাম বসুন্ধরাতে। আপনি আওয়ামী লীগ করেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমার কোনো পদ পদবি নাই। কিন্তু আমাকে অনেক হুমকি দিতেছে। আমি এলাকায় গেলে আমার সমস্যা হবে, আমাকে এমন ধরনের হুমকি দেওয়া হইতেছে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা তো কোনো কিছু করি নাই, আমরা তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। কোথা থেকে আসছেন? এখন যাচ্ছিলেন কোথায় আপনি? আমি আসছিলাম এখানে গুলিস্তানে। থাকেন কোথায় আপনি? বাসা কোথায়? আমি বসুন্ধরা। কোথা থেকে আসছেন? বসুন্ধরা থেকে আসছি। না 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 না, এসব না, সাথে কোনো কিছু নাই। গ্রামের বাড়ি চেক করেন। গ্রামের বাসা হচ্ছে নেত্রকোনা। আচ্ছা, এখান থেকে দলের কোনো নির্দেশনা ছিল? না না, দলের কোনো নির্দেশনা নাই। তাহলে আপনি হাইকোর্টের সামনে আসছেন কেন? আমি ঘুরতে আসছি। আমি এখানে গুলিস্তানে সামনে তো ঘোরার জায়গা আমি এখানে গুলিস্তানে শপিং করতে আসছে, থাকে বসুন্ধরা শপিং। না না, এইদিকে আমি ঘুরতে আসছি। না না, আমি কেনাকাটা করতে আসছিলাম। এইদিকে আমি আসি না, এইদিকে আমি ঘুরতে আসছি। আপনার গ্রামের বাড়ি কই ভাই? কিনি না এখনো। আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা। দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, এখনো আছি, কিন্তু কারণ হচ্ছে গিয়ে এখন যদি বলি যে আবার নাই, তাহলে তো আর মানে বিরোধী দল তো আর মানে মেনে নেবে না যে আসলে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। দেখুন তার মোবাইল ফোন, তার ব্যক্তিগত, সেটা প্যাটার্ন খুলে দিতে বলছে, মানে আনলক করে দেওয়ার কথা বলছে। এখন আর মানবাধিকার লঙ্ঘন হয় না। 17 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমরা কাউকে হুমকি দেই নাই, আমরা কাউকে হত্যা করার জন্য আমরা কোনো কিছু করি নাই। আওয়ামী লীগ সরকার পতনের পর 5 আগস্টের পর থেকে
আপনারা সবাই দেখছেন এই পুলিশ ভাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুরায় মারছে, পুলিশ ভাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুরায় মারছে, তাদের কোনো বিচার হয় নাই। জি ভাই, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের একটি সবচেয়ে বড় সংগঠন। আওয়ামী লীগকে থামিয়ে রাখার মতো দল এখনো এই আওয়ামী লীগ। ভাই 5 মিনিট, 5 মিনিট সময় দেন, 5 মিনিট সময় দেন, 5 মিনিট, 5 মিনিট, প্লিজ 5 মিনিট, 5 মিনিট। আমি নিশ্চিত জেলে যাচ্ছে, তারপর বলছে 5 মিনিট বলে যাবে। 5 মিনিট, এটাই আওয়ামী লীগ, দিস ইজ আওয়ামী লীগ, সময় দেন। এটাই আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আচ্ছা দেখেন, সুনিশ্চিত সে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তারপরে সে কিন্তু থামছে না। এখানে কয়েকটা কথা তিনি বলেছেন, এই যে পুলিশ ভাইদের গণহত্যা চালিয়েছে পুলিশের উপরে, পুলিশ খারাপ তো তোরা এত ভালো কেমনে, এটা একটা প্রশ্ন। আর শেখ ফরিদ ভাই, আপনি যদি একটু এই কর্মীর ব্যাপারে বলতেন। আর আমি সাথে সাথে পাশে একটা স্লাইড দেখাচ্ছি, পুলিশের উপরে যে গণহত্যা সেটির একটা রিপোর্ট, 102 পৃষ্ঠার রিপোর্ট, এটা ধীরে ধীরে নিচে যাবে, দর্শক আপনারা দেখতে পারেন। শেখ ফরিদ ভাই, আপনি এই তৃণমূল নিয়ে, আপনি আমার মনে হয় এই তৃণমূলদেরকে নিয়ে 2 ঘন্টা কথা বললো, তাদের প্রশংসা করলে শেষ হবে না। এই যে ব্যক্তিটি বলছে আমি কোনো হত্যা করিনি কারো, আরে যদি কেউ অপরাধ করে সে কি ক্যামেরার সামনে বলতে পারে নাকি, মুখ দেখাইতে পারে নাকি, মুখ লুকাবে? সে এটা ইনোসেন্ট লোক। এবং আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ সবচেয়ে বড় একটি দল বাংলাদেশের, আওয়ামী লীগকে দমন করার হ্যাডাম কারণ নাই বা ক্ষমতা কারণ নাই। জি ফরিদ ভাই, আপনি যদি আমাদেরকে বলেন। বিশ্বাস করেন, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে এই নেত্রকোনার এই মোস্তফার বীরত্ব দেখে। এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন না, রুখতে পারবেন না। কারো বাবার ক্ষমতা নাই, আইয়ুব খান পারে নাই, টিক্কা খান পারে নাই, পাক বাহিনী পারে নাই, এরা পারবে ঠেকাইতে? আপনি দেখেন, এই ছেলে কিন্তু আসলে কোনো পদের না। আপনি দেখেন, আর কথাই বোঝা যাচ্ছে সে নেতৃত্ব ছিল না, কথা অগোছালো, সে ঠিক মতো বলতে পারে। মানে কি, সে না ছাত্রলীগে, না যুবলীগে, না সাধারণ, একেবারেই হয়তোবা সে সমর্থক বা বড়জোর সে কিন্তু কর্মী, কিন্তু তার স্পিরিটটা দেখেছেন? তার মানে বাংলা কথাই বলি, ওই যে মান্না ভাইয়ের পেতিপাড়া বলছিল না, আওয়ামী লীগের হ্যাডাম থাকলে, আওয়ামী লীগের হ্যাডাম কিন্তু এই পোলা দেখাই দিছে। যে যখন তাকে পুলিশ, আর্মি, বিজেপি, নেভি, আনসার, তারপর ঘিরে রাখছে, হ্যাঁ, তারপর আপনার ছাত্র আর কি শিবির, জামাত, এনসিপি, ফেনসিপি, এই গ্যাংয়ের ভিতরে সেইভাবে কথা বলা হ্যাডাম আছে কিনা? মান্না ভাইয়ের পেতিপাড়া জাহিদ, তুমি দেখে যাও যে শেখ হাসিনার হ্যাডাম দেখাইতে হবে না, আওয়ামী লীগের হ্যাডাম দেখাইতে হবে না। এই যে নেত্রকোনার, আমাদের মমির সিংহের নেত্রকোনার এই মোস্তফার হ্যাডামটা তুমি দেখো, তুমি যাইতে। আর গায়ে কিন্তু একটা থাপড়া মারলে, পুলিশে একটা থাপড়া দিলে কিন্তু সে উঠতে দাঁড়াইতে পারবে না, কিন্তু সে কিন্তু ভয় পায় নাই। এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে স্পিরিট। সুতরাং এরা বাংলাদেশে আওয়ামী লীগ যতবার বিপদে পড়েছে, যতবার বিপদগ্রস্ত হয়েছে, এই তৃণমূলের কর্মী সমর্থকেরাই, তৃণমূলের নেতারাই আওয়ামী লীগকে হিমালয়ের মতো শক্তভাবে শীত দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে। আজকে কিন্তু আবার সেই প্রমাণটা আবার সে দিয়ে গেল এই মোস্তফা নেত্রকোনার। আপনি বিশ্বাস করেন, অনেকে আমাকেও বলে যে ফরিদ, তুমি তো আওয়ামী লীগের কেউ, তো তুমি তো আওয়ামী লীগ কোনোদিন করে, তোমার স্পিরিট কোথা থেকে আসে? ভাই, এই যে এরাই আমার স্পিরিট। এদের সাথে আমি কথা বলি, আমি অবাক হয়ে যাই। আমি নিজে নিষেধ করি যে আমার কোনো ভিডিও আপনারা প্রকাশ্য চায়ের দোকানে ছাড়বেন না। আরে ভাই, এগুলো ছেড়ে দেয়। আমি ভয়ে থাকি কখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কখন সেই দোকানটা ভেঙে ফেলে। মানে এরাই হচ্ছে প্রকৃত। আমি বলে ভয় পাই, আর তারা ওগুলো ভিডিও বাজিয়ে ভয় পায় না। আমার ভিডিও সে চায়ের দোকানে ওপেন চলে, আমাকে মাঝে মধ্যে ভিডিও করে দেখা। আমি বললাম সর্বনাশ, মানে তারা কত বড় দুঃসাহসী। এরাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মেরুদণ্ড হচ্ছে এই তৃণমূলের কর্মী, নেতা ও সমর্থকেরা। আপনি সেটা দেখতে পেলেন যে পুলিশের সামনে কিভাবে সে কথা বলতেছে, কিভাবে এই মুহূর্তে সে জানে চারদিকে তার হায়না। শুধু পুলিশ না, তার পাশে রয়েছে শিবির, তার পাশে রয়েছে জামাত, তাকে ধরার জন্য রয়েছে এনসিপি, তাকে ধরার জন্য রয়েছে ছাত্রদল, তাকে ধরার জন্য রয়েছে ওই যে পাকি বাদির পোলা হাদির গ্যাং। কিন্তু তারপরেও সেই ছেলে যেভাবে কথা বলে গেল, এটাই হচ্ছে স্পর্ধা, যেটাকে বলে আস্পর্ধা। এটাই বাংলাদেশ, এটাই আওয়ামী লীগ, এটাই মুক্তিযুদ্ধের চেতনা। আমি মনে করি আওয়ামী লীগের আর 10টা নেতার চাইতে এই যে ছেলে যে সিনা টান করে বলল যে আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিল, এই সাহসকে আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ অস্বীকার করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ তাদেরকে। আমি একটি পুলিশ হত্যার রিপোর্ট দেখাচ্ছিলাম, 102 পৃষ্ঠার পুলিশ হত্যার রিপোর্ট সহ আরও কয়েকটি আপনারা এই ডকুমেন্টেশনগুলো আমাদের আজকের এই লাইভের ডেসক্রিপশনে
এটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, আপনারা এই লিঙ্ক দুটো পেয়ে যাবেন। এই কয়েকটা মানে একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনারা 3টা রিপোর্ট পাবেন। আপনারা সেগুলো আপনাদের যার জায়গা থেকে আপনারা বিভিন্ন দেশকে লিখতে পারেন, বিভিন্ন মানবাধিকার সংস্থাকে এগুলো পাঠাতে পারেন। এখানে পুরো টাইমলাইন দেওয়া আছে। আমি এই পুলিশ হত্যার উপরে যে গঠিত টাইমলাইনের সাথে যারা এই যে টাইমলাইন রিপোর্ট এটি যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এটি অনেক কষ্টের একটি কাজ। ধন্যবাদ সেই সকল মহান ব্যক্তিদের। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনাকে এই পুলিশ হত্যা নিয়ে জানতে চাই। পুলিশ, এবার আমি তৃণমূলের খবর নিয়েছি, অনেকের সাথে কথা বলেছি গতকাল দিনে রাতে আমি এবং আজকেও। আমি শুনেছি পুলিশ এখন আর আওয়ামী লীগের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করছে না সেভাবে। আর মানে জামাত শিবিরের রাজাকারদের যাদের রিক্রুট করছে পুলিশে, সেগুলো ছাড়া আর আওয়ামী লীগের ব্যাপারে মানে এই পুলিশের যে এখন যে ভূমিকা, এটা অব্যাহত থাকলে আপনি পুলিশের ভূমিকাটাকে কি বলবেন? এবং তাদের উপরে যে হত্যা হয়েছে সেই হত্যার ব্যাপারে পুলিশ কি ভূমিকা সামনে নেবে? তাদেরকে কি এটাতে খুব আহত করছে না? তাহলে আমি পুলিশ বলি, হত্যা নিয়ে বলেন যে 3P, PQ, প্রস্টিটিউট, পলিটিশিয়ান অ্যান্ড পুলিশ, তারা কখনো কোনো জিনিস সহজে ভুলে না, এটা মনে রাখবেন। আবারও বলতেছি, 3P, পুলিশ, প্রস্টিটিউট এবং পলিটিশিয়ান, এরা কখনো কোনো কাজ সহজে ভুলে না। পুলিশ তো ভুলেই না। এরা তার প্রতিপক্ষের চেহারা ভুলে না। আপনি 20 বছর পরে যে পোশাকেই থাকেন, আপনাকে দেখে অন্তত বলবে কোথায় যেন আপনাকে দেখেছি, এভাবে হলেও বলবেই। তারা ভুলে না। প্রস্টিটিউটও তাই, পলিটিশিয়ানও তাই। 30 বছর পরে আমি 25 বছর, প্রায় 23 বছর পরে একজন পলিটিশিয়ানের সামনে গিয়েছিলাম। আমার চেহারা সুরত সব বদলে গিয়েছিল। তিনি আমাকে বলতেছেন, আপনাকে কোথায় যেন দেখেছি। আমি বললাম যে, ক্লু দিলাম তাকে একটু, বলে এই যে আপনার নাম ফরিদ। আমি বললাম আমাকে তুমি করে বলেন, বুঝতে পারছেন তো, এই হলো পলিটিশিয়ান। তো তেমনি এই পুলিশও কোনোদিন ভুলবে না, পুলিশ ভুলতে পারে না। আমাদের সরিষাবাড়িতে একজন পুলিশ ছিলেন, আমি তখন সিলেটে চাকরি করতাম। আমার নামে কেস করেছিল, মানে কেস মানে ওই প্রতিষ্ঠানের নামে কেস। আমাকে সে দেখে বলে, এই সরাসরি তুই করে বলছে। আমি তাকে চিনি নাই। সে বলছে, এই তোর বাড়ি জামালপুর না? আমি তো ভাবছি আমাকে গালাগালি করবে। এই তোর নামে এই না, তোর বাবার নামে এই না? আমি চমকে খেলাম, বললাম হ্যাঁ। এই বড়া এদিকে, মানে চিন্তা করতে, মানে প্রায় 25 বছর পরে, মানে আমরা তখন কলেজে সবাই পড়ি, তখন তিনি আমাদের এলাকাতে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন। তাহলে 25 বছর পরে তিনি মনে রেখেছিলেন, 20 বছর পরে। এগুলো ভাবতে হবে। পুলিশ সহজে কাউকে ভুলে না। যারা ভাবতেছে, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে যে, পুলিশ যদি মায়ের লাঙও হয় তারে তুমি বিশ্বাস করো না, সে তার কাজ তার মতো করে সে করে যাবে। আর সেই জায়গায় পুলিশকে পুড়ে মেরে ফেলেছে। সেই জায়গায় পুলিশকে, গর্ভবতী পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, থানা জ্বালিয়ে দিয়েছে। আপনি ওই কি ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন। বাংলাদেশ পুলিশ ভুলে যাবে? এত সহজ তারা কোনোদিনই ভুলবে না। এই 24-এর 5ই আগস্টে থেকে 8 আগস্টে বাংলাদেশ পুলিশের উপরে যে নির্মমতা চলেছে, তা 71-এর পরেই সবচেয়ে ভয়াবহ নির্মমতা। অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের পুলিশ কিন্তু 71-এ আক্রান্ত হয়েছিল। আর এই যে একটা ভিডিও দেখাচ্ছেন না, দেখেন তার পায়ের জুতা আর হাত, খালি হাতে ককটেল ধরে কেউ। আরে ভাই, পুলিশ জর্দার কোটা ধরলেও তার গ্লাভস নিয়ে আসবে, প্রোটেকশন নিয়ে আসবে। ওই দেখেন জুতারই নাই। ওই যে দেখেন, মানে এরা জানে যে ওইটা যে তারা নিজেরাই ফেলছে, এটা তারা জানে। এই ভণ্ডরা জানে যে ওইটা তারা নিজেরাই ফেলেছে, ওর মধ্যে কিছু নাই। একটা পুলিশ লেখা চলে আসছে, মানে পুলিশ চলে আসছে। মানে উনি যদি পুলিশ হয়ে থাকেন, ধরে নিলাম উনি পুলিশের লোক বা ওই ডিপার্টমেন্টের লোক, এর সাসপেন্ড করা উচিত। সে নিজের নিরাপত্তা না নিয়ে এই কাজটা করতে গেছে। আমরা জানি পুলিশকে যদি আপনি এই গ্লাসটা পানি নিয়ে বলেন এটা একটা বিপজ্জনক জিনিস, সে হতে পারে পানি, তারপরেও সে সকল আয়োজন করে নিয়ে আসবে, আয়োজন করে তারপর সে যাবে, এটাই নিয়ম। কিন্তু সে যদি পুলিশ হয়ে থাকে, সে তার প্রফেশনাল হয়ে সারা নাই, তারা সাসপেন্ড করা উচিত, তার ঊর্ধ্বতন কর্মকর্তা সাসপেন্ড করা উচিত। আর পুলিশ না হলে তো তারা গ্রেপ্তার করা উচিত। এগুলো ভণ্ডামি। আপনি দেখেন, এরশাদের সময় কিন্তু ককটেলের প্রচলন হয়েছিল, আমরা তখন দাম মারতো। এখন ককটেলের জোর না কমে গেছে, আওয়াজ কমে গেছে, জোর কমে গেছে, শক্তি সবকিছুর কিন্তু ডেভেলপ হয়, কিন্তু বাংলাদেশের ককটেলগুলোর জোরদার কৌটার ক্ষমতা কমে গেছে। কারণটা কি? কারণ হলো মানুষ তো আসলেই ভুলে গেছে। আর এরা কই থেকে 2-3 জনকে ডেকে নে, ওর ভিতরে একটু ফসফরাস দিছে, ওর ভিতরে কি দিছে আপনারা বলি আমি, ওর ভিতরে একটু ফসফরাস দিছে, কয়টা কাঁচের গুঁড়া দিছে, দিয়ে একটু গ্লিসারিন দিয়ে ঢেল মারছে। আসলে ওগুলো ককটেলও না, তো এমনি ছাত করে একটু ধোঁয়া জ্বলে গেছে। ভেরি সিম্পল। ককটেল হইলে মিনিমাম আওয়াজ হবে, ক্ষতিগ্রস্ত হবে, একটা মানুষ হলেও ক্ষতিগ্রস্ত হবে। আপনি একটা মানুষকে ক্ষতিগ্রস্ত হইতে দেখেন, আর ওই সুনির্দিষ্টভাবেই পড়ে ওই একই রকম স্ক্রিপ্ট, মানে মনে হয় যে এটা সরোয়ার ফারুকি নাকি কি ফারুকি, ওই তিশার ভাতার,
সে কি যেন ভাতার মানে আবার রাগ করে না ভাই, ভাতার মানে হলো জামাই, সে আমাদের অঞ্চলে এগুলো বলে। যাই হোক, তো অনেকে আবার ভুল বুঝতে পারে, তাই বললাম, আমাদের আবার বলতে পারে যে এইরকম শব্দ প্রয়োগ করলাম। ওই যে তিশার যে ভাতার, সে স্ক্রিপ্ট মনে হয় ও লিখে দেয়, আন্ডার মেট্রিক স্বপ্নে পাওয়া উপদেষ্টা, আমার এই দুর্বল স্ক্রিপ্টে কাজ করে না। অথবা যারা এনসিপি গ্যাং করে তারা এগুলো বুঝে না, তারা তো রক্কাটা ভালো বুঝে, আবার এরা আবার রক কাটতে দিলে ভালো পারবে, কারণ এরা তো রক্কাটা গ্রুপের লোক। তো আমরা এই নাটকগুলো মানুষ বুঝে ফেলেছে, বাংলা মোটরে অমুক জায়গায় তমুক জায়গায়, এগুলো মানুষ বুঝে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন নামবে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী তো একটা ককটেল, ওদের ককটেল বানাইতে হবে নাকি? আপনি দেখলেন না একটু আগে, আপনি যারা দেখাইলেন, ওরা নিজেরাই তো ডেসপারেট একটা মানুষ, ওদের ককটেল বানাই আনতে হবে। আওয়ামী লীগের কর্মীরা যখন মাঠে নামবে, এদের কিছুই দরকার নাই। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যেই দিন মিছিল করবে, এগুলো তো লোকাল মিছিল, ঝটিকা মিছিল হয় নাই। এই যে 13 তারিখে যে ঘটনা ঘটে গেল, আওয়ামী লীগ তার এসিড টেস্টে সে পাশ করেছে একেবারে 100তে 100। সুতরাং এরপরে যে ভূমিকা আওয়ামী লীগ নিবে, আওয়ামী লীগ যেদিন মাঠে নামবে, দেখবেন এরা তার আগেই পালিয়ে যাবে। সত্যি সত্যি আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ সত্যি যেদিন মাঠে নামবে, আপনি দেখবেন কোনো প্রশাসন কাজ করবে না, সচিবালয় চুপ থাকবে, পুলিশ তো কিছু বলবেই না, সেনাবাহিনীও ব্যারাক থেকে বের হবে না, আর ইউনুস গ্যাং এরা বিমানবন্দরে যাবে পালাইতে, কিন্তু পাবলিক তাদের আটকে ফেলবে। নিশ্চিত থাকেন, পেটে পাড়াতে গু বাইর করার জন্য রেডি থাকবে পাবলিক যে কি মুখিয়ে আছে। রিক্সাওয়ালার বয়ান তো শুনেছেন, গাজীপুরের এক শ্রমিকের বয়ান তো শুনেছেন, এরা চান্স পেলে একেবারে সোজা করে ফেলবে। তবে আমি হ্যাপি যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের ট্রেনটা লাহোরের দিকে যাচ্ছে, কিন্তু এখন দেখি না, সেই ট্রেনটাকে থামিয়ে দিয়েছে আজকে 13 তারিখে, একেবারেই থামিয়ে, মানে একেবারে ব্রেক, একেবারে চেপে ধরেছে। এই ট্রেন আর ভিন্ন দিকে যাবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, তারা আমরা মাঠে নামতে হবে, উপায় নাই আমাদের। বাংলাদেশের মানুষ ওই ডক্টর ইউনূস যতই ছলচাতুরি করুক, ওই যতই সিআরপিআর করুক, গণভোট করুক, এই দেশ কোনোদিনই জামাতের ক্ষমতায় আসাকে মেনে নিবে না। এই বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি এই জন্য যে গোলাম আজমের বাংলাদেশ হওয়ার জন্য করে নাই। এই 30 লক্ষ মানুষ এই জন্য মরে নাই যে এটা সাইদির বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তাজউদ্দিন আহমেদের বাংলাদেশ। এটা মনে রাখতে হবে। কামরুজ্জামান, জামাতের কামরুজ্জামান না, আওয়ামী লীগের কামরুজ্জামানের বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। এই বাংলাদেশ লাল সবুজের থাকে, শিবিরেরা যতই ওই ক্যামোফ্লেক্স ড্রেস পরুক, মিছিলের আগে বাংলাদেশের পতাকা কপালে লাগাক, ওই বদমাইশি পাবলিক এখন বুঝে ফেলেছে। তারা এখন এতই দেউলিয়া হয়ে গেছে যে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তাদের নেতা বলে আল্লাহ নাকি তাদের পাল্লা মার্কা নির্বাচন করার জন্য উঠে বেড়ে লাগছে। মানে কত বড় বেকুব হলে একটা দল, কত বড় রাস্কেল, কত বড় মানে দেউলিয়া দল হলে বলে যে আল্লাহ নাইমে আসছে পাল্লা মার্কায় ইলেকশন করার জন্য। এত বড় নির্বোধ জামাতেতে থাকে। আবার এই দলকে মানুষ চাঁদা দেয়। আজকে শুনছেন তো এক জামাত থেকে ফেডারেশনে চাঁদা দেওয়া লোক বলছে যে প্রতি মাসে 200 টাকা দিতাম, এখন ওগুলো যে জামাত আমার টাকা ফেরত দেখ, এগুলো বলতেছে। এই হচ্ছে জামাত। তবে বিএনপি, আপনি যেটা শুরুতে আমাকে প্রশ্ন করছিলেন, লসটা কিন্তু আওয়ামী লীগের না, লস হচ্ছে বিএনপির ক্ষমতার যাওয়ার আশা প্রতিদিন একটু একটু করে দুরাশায় পরিণত হচ্ছে। মানে আমার বিএনপির দলটার জন্য দুঃখই লাগে শেখ ফরিদ ভাই। যাই হোক, আমরা একদম শেষের দিকে, প্রিয় দর্শক, আমি কয়েকটি মন্তব্য পড়ি, সেই মন্তব্যগুলো একে একে দেখাইও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবু ফাহাদ, তিনি বলেছেন, যত কাফের, মুনাফিক, নাস্তিক আওয়ামী লীগের অনুসারী, জি আপনাদের ইউনুস নবী, তিনি ব্যক্তিগতভাবে নাস্তিক কিনা, তার মেয়ে সঙ্গীত শিল্পী, তিনি সমকামী কিনা, এগুলো একটু জেনে নেবেন। আপনাদের এই যে আপনারা ইমানদার মুসলমান, আপনাদের জন্য আমার খুব দুঃখ হয়, আপনারা নাস্তিককে আস্তিককে চেনেন না, কে আপনাদের শত্রুকে মিত্র চেনেন না, যারা ভালো লাগে না একটা ট্যাগ দিয়ে দেন। শেখ হাসিনা অনেক বেশি, মানে শেখ হাসিনা শুধু ধার্মিক না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এটা আমি তো ধর্মে বিশ্বাস করি না, আমি জানি, আমি যার ব্যাপারে আমার কোনো স্বার্থ নাই, তিনি বরং নাস্তিক হইলে খুশি হইতাম। অপরদিকে ইউনুস নাস্তিক, কিন্তু আমি তার নাস্তিক ভাই হওয়ার কথা ছিল, কিন্তু ন্যায় অন্যার সাথে নাস্তিক আস্তিকতার কোনো সম্পর্ক নাই। আপনার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, শেখ হাসিনাকে আপনি পছন্দ না করতে পারেন, আওয়ামী লীগকে পছন্দ না করতে পারেন, কিন্তু এই যে ধর্মটাকে এইভাবে বিক্রি করে দিয়ে আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, এটা আমি ধর্মহীন হয়ে আমি বলি। আচ্ছা, এরপরে
নিবারণ বলেছেন যে আমি সরিষাবাড়ি গিয়ে দেখেছিলাম, তখন বাজারের দোকানে ফরিদ কাকার ভিডিও সাধারণ মানুষ মনোযোগ দিয়ে দেখছিল। সরিষাবাড়ির সেই মানুষগুলোকে আমি কৃতজ্ঞতা জানাই। এরপরে ফরদ হচ্ছে আবু ফাহাদ, তিনি বলছেন যে হাসিনার ফাঁসির সাথে আসাদ নূরের ফাঁসি চাই। অনেক ধন্যবাদ, আপনি চাইতেই পারেন, আপনার চাওয়া পূর্ণ হোক, কিন্তু মনে মনে কলা তো খেতেই হবে, খান আপনি, আপনাকে ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছেন বিজয়, তিনি বলছেন যে 13 তারিখ নমুনা, 17 তারিখ যমুনা, অসাধারণ একটি লাইন। এই লাইনটি অনেকেই ফেসবুকে লিখতে পারেন। এবং আমাদের পরবর্তী কমেন্ট মিস্টার ভুইয়া, শিশির ভুইয়া, তিনি বলেছেন যে সকল পুলিশকে হত্যা করা হয়েছে তারা জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে সাক্ষী স্বরূপ ছিল, তাই এই সকল পুলিশকে হত্যা করা হয়েছে সাক্ষী মুছতে পারেনি। এক একটা গাদ্দার, রাজাকার, নব্য রাজাকার এবং দেশদ্রোহী, দেশ ধ্বংসকারীদের ধরে ধরে শাস্তি নিশ্চিত করা হবে। এবং আমি এটা মোটামুটি বলতে পারি, আওয়ামী লীগ এই যে শান্তিপূর্ণভাবেই তাদের রাজনৈতিক কর্মসূচি করে এবং লগি বৈঠার প্রয়োজন হলে সেটাও করে, কিন্তু দেশের সম্পদ ধ্বংস করে না, কারণ আওয়ামী লীগই কিন্তু দেশ গড়েছে। এই দেশের অবস্থা কি, আমার এখন 34 বছর বয়স, আমি যা দেখেছি আমি নিজে সাক্ষী। আমি আওয়ামী বিরোধী একটা লোক ছিলাম, এটা সবাই আমার এই 5ই আগস্টের আগের ভিডিওগুলো দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত জুলাই আপনি দেখেন, মানে আমি লালবদরও ছিলাম না, আবার আওয়ামী লীগের পক্ষেও ছিলাম না, কিন্তু এটা বাস্তবতা, আমাকে স্বীকার করতে হবে। মোহাম্মদ রিন্টু, তিনি লিখেছেন আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই, আমি একমত। এবং লিখেছেন আরেকজন মিস্টার আক্তার, তিনি বলছেন যে ইউনুসের পৈতৃক ভিটা একসময় দিঘি খনন করা হবে ইনশাল্লাহ। আমি তো শুনেছি কেউ পাবলিক শৌচাগার তৈরি করবে, যাই হোক, তার পৈতৃক ভিটা দোষ করে নাই, তারা 32 ভাঙছে বলে আপনি ভাঙবেন আমি সেটা বলবো না, আবার আপনি সেটা করলেও আমি সেখানে কিছু করতে পারবো না, কারণ এই যে নজির ইউনুস গ্যাং স্থাপন করছে সেখানে আমাদের আসলে বলার মুখ, করার মুখ নাই। আপনি যদি শেখ ফরিদ ভাই 2-3 লাইনে বা একটু 2-1 মিনিটে যদি মাসুদ ভাইয়ের ব্যাপারে মন্তব্য করতেন, অনেকেই জানতে চেয়েছেন মুফতি মাসুদের খবরকে আমি বলি। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভারতের জেলে রয়েছেন, তার অবস্থা ভালো নয়, মানে তিনি বন্দী এবং তার সাথে অবিচার করা হয়েছে, আইনের সুষ্ঠু প্রয়োগ তার ক্ষেত্রে করা হয়নি, একজন সাধারণ মানুষকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অপরদিকে যারা এই যে আপনারা দেখেছেন, যারা ভারতীয় আছেন দেখছেন, তাদেরকে একটু বলে রাখি, এই ছবিটি একটু দেখুন, মুফতি মাসুদ হাতে একটি মোম, কি বলা হচ্ছে, অন্ধকার যতই গভীর হোক একটি মোমবাতি তাকে হারিয়ে দিতে পারে। আমি বিশ্বাস করি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ফিরে আসবেন আমাদের মাঝে, এবং ভারত সরকার এরকম নিরপরাধ মানুষকে জেলে দিচ্ছে। অপরদিকে দিল্লির যে অ্যাটাক দেখতে পাচ্ছেন, ডক্টর মুজাম্মিল, শাকিল, এই যে সব মুহাম্মদ নাসে বা আহমেদ আছে, তারা কোন আদর্শে বিশ্বাস করে, নবী মোহাম্মদ কি আমি জানি না, তারা জঙ্গিবাদ এবং এই যে মানুষ হত্যা করেছে, এবং সেখানে একজন নারীও আছে, তো দেখতেই পাচ্ছেন এদের চেহারা মোবারক, এবং তারা এই কাজগুলো সংগঠিত করতে পারে। আর মুফতি আব্দুল্লাহ মাসুদরা ভারতের জন্য নিরাপদ হয়েও তিনি জেলে রয়েছেন। তো ন্যাশনাল সিকিউরিটির কী অবস্থা তা আমরা জানি। শেখ ফরিদ ভাই, আপনি মুফতি আব্দুল্লাহ আর মাসুদের ব্যাপারে যদি কিছু বলতেন, যে কি আর বলবেন তাও যদি বলতেন। যেহেতু তার বিষয়টা এখন প্রক্রিয়াধীন, অনেক কিছু মন্তব্য সতর্কভাবেই করতে হয়, তবে আমি ভারতের বন্ধুদের বলবো, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা মুক্ত চিন্তক, যারা প্রগতিশীল, যারা সেকুলার, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে মুফতি মাসুদ প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, একজন ভারতপ্রেমী, সংখ্যালঘুদের পক্ষে কথা বলেন, নিঃসন্দেহে তিনি মানুষের পক্ষে কথা বলেন, তার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ভারতের থেকে থাকতে চেয়েছিলেন বা থাকতে চান এখনো, আমি যতদূর জানি। এমনকি আমার বিশ্বাস তিনি জেল থেকে বা হাজত থেকে বের হয়ে আসলেও তিনি ভারতেই থাকতে চাইবেন, এতই ভারতকে তিনি ভালোবাসেন। সুতরাং যারা মনে করেন যে মুফতি মাসুদকে জায়গা দিলে সমস্যা হবে, বাংলাদেশ থেকে এক্স মুসলিম আসলে সমস্যা হবে, এই যে আপনাদের এরা যে 5 জনকে ধরেছেন, তারা কিন্তু ভারতের এক্স মুসলিম নয়, তারা মুসলিম। তারা কিন্তু আপনাদের জন্য ভারতের ভিতরেই যত শত্রু আছে, বাইরের শত্রুদের জন্য ভাই আপনাদের চিন্তা করতে হবে না। একটা প্রশ্ন করি শেখ ফরিদ ভাই, এই যে ব্যক্তিরা এরা ঘটনা ঘটাই ফেলছে, মানুষ হত্যা করে ফেলছে, আহত করে ফেলছে, আরো করবে, এখন তাদেরকে কি আপনি, এই যে ভারতের অনেক পুলিশ, মিলিটারি, ইন্টেলিজেন্স, অনেক কিছু আছে, থামাইতে পারে নাই, এদেরকে কি আইন দিয়ে থামানো যাবে, নাকি আদর্শ দিয়ে? এই সন্তানগুলো জঙ্গি হিসাবে না জন্মানোর জন্যই তো মুফতি মাসুদরা কথা বলেন, লড়াই করতেছে। ইয়েস, এর জন্যই, এগুলো থামানোর জন্যে এদেরকে যারা মগজ ধুলাই করছে তাদের থেকে ফিরে আনার জন্য মুফতি মাসুদের দরকার। কারণ মুফতি মাসুদ যেভাবে পারবে সেটা আমিও আপনিও পারবো না, অন্যরাও পারবে না। মুফতি মাসুদকে এই জন্য দরকার, যারা ভারতে যে সমস্ত মুসলমান রেডিক্যাল হয়ে যাচ্ছে, বা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমান যারা রেডিক্যাল হয়ে যাচ্ছে, তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য মুফতি মাসুদের মতো মানুষগুলো দরকার। এরা আমাকে কিছুদিন আগে একজন বলছিলেন তিনি হিজবুত তাহরিরের,
একজন সক্রিয় জঙ্গি সদস্য ছিলেন, আমাকে মেসেজে লিখেছেন, আমি আপনাকে আলাদাভাবে ওটা পাঠাবো না। তিনি আমাকে মেসেজে খুব সুন্দর করে কৃতজ্ঞতা জানিয়েছেন, আসাদ ভাই আমি হেট্রেড থেকে আপনার ভিডিও দেখছিলাম, আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার মুক্তি দিয়েছেন। যে কীভাবে যে আমি এখন জঙ্গিও নই, আমি এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার লেবাস আগের একটু ছবি প্রোফাইলের আগেগুলো দেখবেন, দেখলাম যে সত্যি সে জঙ্গি ছিল। মানে তার সে বলছে যে আমি মুক্তি পেয়েছি, আপনাকে থ্যাংক ইউ আমার নতুন জীবন দেওয়ার জন্য। আমি কোনো মুফতি নই, ইসলামিক পড়াশোনা বেসিক আপনিও পড়তে পারেন, আমার মতো কোরআন হাদিস পড়তে পারেন। আমি হয়তো অনেক ক্ষেত্রে আমার কথা নিয়ে আপনার আপত্তি আছে, কিন্তু আমি মানুষের ক্ষতি নয় মুক্তির জন্য চেষ্টা করছি। আর আমি যদি একজনকে করি, মুফতি মাসুদ 100 জনের মুক্তি দিতে পারে। মুফতি মাসুদরা যে দেশে যাবে, যেখানে থাকবে, সেই দেশে ফুল ফুটবে, আলোকিত হবে, সেখানে জঙ্গিবাদ হবে না। হ্যাঁ, তো এটা এলাই বন্ধুদের জেলে নিচ্ছেন আপনারা। আমার বিশ্বাস যে শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে, এবং আমি বিশ্বাস করি তা, কারণ ভারত হচ্ছে মুক্ত চিন্তার মানুষের দেশ। ভারত হচ্ছে মানে কুটুম্ব, তারা বিশ্বাস করে যে যারা বাইরে থেকে আসবে তারা তাদেরকে আত্মীয় মনে করে। আমি বিশ্বাস করি মুফতি মাসুদের জন্য ভারত সহজ হবে, ভারতের আইন সহজ হবে, কারণ ওই দেশে বহু সন্ত্রাসী জঙ্গি, এমনকি ভারতের ভেতরেও রয়েছে অনেক সন্ত্রাসী জঙ্গি। তাদের চাইতে এক মুফতি মাসুদ অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি ভারতে যারা আছেন এবং যারা চেষ্টা করতেছেন, আমি জানি ভেতরে চেষ্টা করতেছেন, এবং তারা তাকে বের করে আনবেন। আমরা অগ্রিম তাদের ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর ভারত সরকারের প্রতি বলবো, আপনারা খুব আমাদের চাইতে অবশ্যই আপনারা আপনাদের নিরাপত্তার বিষয় দেখবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা জানি মুফতি মাসুদের সাথে আপনারা ঘুমান নাই, আমরা ঘুমিয়েছি। মুফতি মাসুদের সাথে আপনারা চলেন নাই, আমরা চলেছি। আমরা জানি সে কি ধরনের মানুষ। আপনি তো আমার ব্যাপারে গিয়ে তো আমার প্রতিপক্ষের কাছে গিয়ে বললে হবে না আমি কেমন মানুষ, সে তো মিথ্যা কথা বলবে। কিন্তু আমি কেমন জানতে আসাদের কাছে যেতে হবে, আসাদ কেমন জানতে আমার কাছে আসতে হবে। আমরা তারা কেমন এটা আপনারা জানুন। এবং তার চেয়ে বড় কথা, আমি মনে করি আমরা যারা আছি মুক্ত চিন্তক বাংলাদেশে, সবচেয়ে ভদ্র তার মধ্যে এই মুফতি মাসুদ, কোনো সন্দেহ নেই, এটা আমি বিশ্বাস করি এবং এটা সত্য। এটা আপনারা দেখেছেন, কত বড় সহজ সরল হলে 2 দিন মুক্ত থাকার পরে পুলিশ ডাকলে সে চলে যায় দেখা করতে। আমি হলে তো পালিয়ে চলে যেতাম, ওই দেশেই থাকতাম না, হয় বাংলাদেশে চলে যেতাম, না হয় ভুটানে চলে যেতাম, না হয় শ্রীলঙ্কা, কোথাও না কোথাও চলে যেতাম। কিন্তু মুফতি মাসুদ অত্যন্ত সরল মানুষ, সে বিশ্বাস করে সত্যমেব জয়তে, সে মনে করে সত্যের জয়, এবং এই শব্দ সে ইউজ করে যে সত্যমেব জয়তে, এটাই সে বলে, সে আরবি বলে নাই, সেটাই বলেছে। এবং সেই জন্য সে পুলিশ কর্মকর্তা যখন তাকে ডেকেছে তিনি সরাসরি চলে গেছেন, যেটা সাধারণত কোনো ক্রিমিনাল কোনোদিনই করবে না। মুফতি মাসুদ যদি ক্রিমিনাল হতো 48 ঘন্টা সময় এনাফ টাইম। সে আমি দর্শকদের বলি, আমি দায়িত্ব নেই, ফরিদ ভাই আপনি ওই কলে ছিলেন, আমি মাসুদ ভাইকে বলেছি যে মাসুদ ভাই আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেন। উনি বলছেন আমি এখানে তো আমি কি পালাবো কেন, ধরে নিয়ে যাবে। এখন তিনি স্ত্রী সন্তান ছেড়ে মানবেতর জীবনযাপন করছিলেন ভারতে, এবং তিনি তার সুযোগ থাকতেও অন্য কোথাও যান নাই, শুধু একটু আশ্রয় চেয়েছিলেন। তাই তিনি তো ভারতের কোনো নাগরিকের অন্ন বস্ত্র কোনো কিছু ধ্বংস করেন নাই, কোনো কিছু কেড়ে নেন নাই। তিনি গিয়েছেন বই প্রকাশ করতে, অলরেডি একটা বই প্রকাশ করেছেন, আর 3টা বইয়ের অনুবাদ করবেন। তার 2টা আমার সাথে কথা কমিটমেন্ট যে এই 2টা বই, বিশেষ করে আরবি আল কুসুসুল ওয়াল গায়াত এই বইটি তিনি অনুবাদ করার জন্য সেখানে গিয়েছিলেন, এবং তিনি মনে করেছেন ওখানে প্রকাশ করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের দর্শক রয়েছেন এবং যারা হিন্দি ভাষী কিন্তু বাংলা ভাষা বোঝেন, তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা মুফতি মাসুদের জন্য সদয় হন। আমরা যারা মুক্ত চিন্তক, আমরা ভারতের কখনোই শত্রু ছিলাম না, সুযোগ নেই আমাদের। হ্যাঁ, কেউ সাময়িক ক্ষুব্ধ হয়ে মনের দুঃখে কিছু বলতে পারে, সেটা আলাদা বিষয়, আপনাকে বুঝতে হবে সিচুয়েশন। কিন্তু আমরা সব সময় আমরা নিজেদেরকে এখনো ভারতীয় মনে করি। এই মুফতি মাসুদ নিজেকে ভারতীয় মনে করে, আমি ভারতীয় মনে করি, আসাদ নূর নিজেকে ভারতীয় মনে করে, তসলিমা নাসরিন নিজেকে ভারতীয় মনে করে। কারণ আমরা বলেছি যে আমরা বাঙালি হতে পারি, কিন্তু আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ। চেহারা, আমাদের কালচার সব ভারতীয়, গায়ের রং, আচরণ, খাদ্যাভ্যাস সব বলে আমরা ভারতীয়, এবং সেটা আমরা ধারণ করি। এমন না যে এটা আমরা বলি, আমরা সেটা ধারণও করি। আমাদের দেশে আমাদের কি বলে, মুফতি মাসুদকে বলে ভারতের দালাল, রয়ের দালাল, নরেন্দ্র মোদী দালাল, এগুলো আমাদের গালি দেয়। আর আপনারাও যদি আমাদের ভুল বোঝেন তাহলে আমরা কোথায় যাবো? এর চেয়ে দুঃখের, মানে শত্রুর পাথরের আঘাত সহ্য করা যায়, আসাদ নূর যদি আমাকে ফুল দিয়ে ঢেল দেয় সেটা আমার জন্য বেশি বেদনাদায়ক হবে। আমার দুশ্মন যারা আমাকে হত্যা করতে চায়, তারা যদি আমাকে পাথর দিয়ে ঢেল মারে আমার তাতে যায় আসে না। কিন্তু মুফতি মাসুদ, আসাদ নূর, এই 2জন মানুষ যদি আমাকে ফুল দিয়ে ঢেল দেয়, আমি মরে যাব, আত্মার দিক থেকে আমি মরে যাব। আমি ঠিক আসাদ নূরও তাই। আসাদ নূরকে তার প্রতিপক্ষ যা ইচ্ছা তাই করুক, তাকে যদি ফাঁসিও দেয় আসাদ নূর কিছুই বলবে না, হাসবে। কিন্তু আমি যদি তাকে একটা ফুল দিয়েও ঢিল দেই, সেটা যদি ঢিল হয় তাহলে আসাদ নূর মারা যাবে ফাঁসি দেওয়ার আগেই। তো মুফতি মাসুদ আমাদের জন্য ভারত তাই,
আমরা ভারতকে ধারণ করি, হ্যাঁ কোনো সন্দেহ নাই আমরা বাংলাদেশের প্রতি আমরা যে দেশে জন্মেছি, মাতৃভূমির প্রতি আমাদের দায় রয়েছে, কিন্তু সিভিলাইজেশন, আমাদের সকল কাজ কর্ম লেখা কথা 90% চলে যায় ভারতের পক্ষে, সংখ্যালঘুর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। যার জন্য আমাদের এই যে দেখেন একটু গালি দিল সব নাস্তিকের আওয়ামী লীগের, ভাই নাস্তিকের আওয়ামী লীগ করে না। নাস্তিক ইউনুস ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান বানিয়েছে, যে নাস্তিক জিন্না মদ ও শুয়ার খাইতো, সেই জিন্না আপনাদের ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান বানিয়েছে। বদমাইশি করেন। ইকবাল কে ছিল? আল্লামা ইকবাল মদ খাইতো। পাকিস্তানের সকল জেনারেল মদ্য, ওদেরকে বলা হয় হুইস্কি জেনারেল। ইতিহাস পড়ে আসেন ভাই, আমাদের নাস্তিক বলেন। ফরিদ ভাই বিশ্বাস করেন, আমি তো মাসুদ ভাইয়ের এই ব্যাপারটাতে যখন ভারত আমাদের আশ্রয় দেন, আমাদের তো ভারতের দালাল বলে, এই বলে সেই বলে, আমি খুব ধরে বলছি আমি ধর্মের সমালোচনাই করবো না। আমি এটা স্টিল আমি এখানে আসি, আমি অনেক নরম হব এখন থেকে না, আমি জানেন আমি বাদ, কারণ আমার উপত্যকার এই যে মুসলিম বন্ধুরা একটু শোনেন প্রিয় ভাই, আপনি আমার দেশের মানুষ। এই আওয়ামী লীগের আমি কতটা সমালোচনা করছি কয়েক বছর, যখন দেখছি যখন বিপদে পড়ছে, আওয়ামী লীগ আমার ভাই, কারণ এরা আমার দেশের মানুষ এবং তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। আমি ভাবছিলাম আমি অনেক বড় হয়ে গেছি, অনেক জেনে গেছি, কিন্তু এই ইউনুসের বাস্তবতা থেকে বুঝলাম যে না, শোনেন, আপনার মাতৃভূমি যখন আমেরিকাকে দিয়ে দেয়, অন্য কোনো দেশকে দিয়ে দেয়, আপনার অস্তিত্বকেই দিয়ে দেয়, আপনার মাকে বিক্রি করে দেয়, এটাই হচ্ছে মাতৃভূমি, আমাদের মা। তো সে আমার শত্রু, আমি দেশে থাকি না, কোনোদিন হয়তো দেশে ফিরবো না, কেন আমি চিৎকার করে আমার লাভ কি? ওটা আমার মাতৃভূমি, আমাকে ওই মাটি, ওই জল, ওই প্রত্যেকটা ওই খাবার আমাকে আমার এই গড়ন, আমার এই চেহারা এরকম কেন হয়েছে? ওই মাতৃভূমির প্রতি আমার দায় আছে, ওই মাতৃভূমির কথা ভেবে আমার অনেক কিছু যায় আসে। প্রিয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনাদের মধ্যে অনেকেই ধর্মের সমালোচকদের আপনারা ঘৃণা করেন ভাই, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েন না, আর ইসলামিক সন্ত্রাসীদের বন্ধু বানায়েন না। বাস্তবতা দেখেন, আজকে আপনাদের পতনের পরে এই জঙ্গিরা কি করেছে? আপনারা তাদেরকে আপন করেছেন। এই মোল্লাদেরকে আপনারা যার যোগ্য তারা না, তাদেরকে তা দিয়েছেন, মডেল মসজিদ বানিয়েছেন। সেই মসজিদ থেকে আপনাদের পতনের কত নোংরা কথাবার্তা বলা হয়েছে, শেখেন। তা তো চায় এই যে মোল্লারা যে কিভাবে এই যে দেখেন কাদের, এই যে শেখ হাসিনা আমাদের মা, আমাদের দাদির বয়সী, তার গোপন মানে এটা কি বলে, প্রাইভেট গার্মেন্ট বা গোপন কাপড়, এটা আপনার মায়ের ক্ষেত্রে হলে কেমন লাগতো? ভাই, মা বোন তো আমরা তো সবাই, মনে রাখবেন এই দেশটা আমাদের, আমরা একসাথে এটারে আগায় নেই। প্লিজ বিভেদ করেন, আপনি আমাকে অপছন্দ করেন, আপনি এখানে এসে আমার গালি দেন, কিন্তু আপনি আমার পেটে লাথি মারেন না, আপনি আমার জীবন কেড়ে নিয়েন না। কারণ দেখেন, আমরা সবাই এক একটা শক্তি, এই দেশটা আমাদের ছোট, এই দেশে আমাদের অনেক অনেক সমস্যা, আমরা কিন্তু আমেরিকা না যে আমি যা খুশি তাই করব। সুতরাং ভাই বন্ধু যারা এই দেশটাকে ভালোবাসেন, আমি শেষ একটা অনুরোধ করি, এটা দেখাই যে প্রিয় বন্ধুরা, আপনারা জানেন মুক্তিযুদ্ধের পক্ষে এই যে ইয়েটা ইউটিউব চ্যানেল দেখেন, এখানে কি এটা নাম ইশতেহারের আপনারা যদি লিঙ্ক দেখেন, ইশতেহার 71, আমরা 71কে ধারণ করি। ইশতেহারে যত সব ভিডিও, এখানে ধর্মকেন্দ্রিক, ধর্মের সমালোচনা এরকম কিছু নাই। ইশতেহারে আমাদের মূল টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করা। আপনারা এই চ্যানেলটি অনেকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে করেন নাই, আপনার অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও রিচ ডাউন হয়ে গেছে, আপনারা যদি একটু সাহায্য করেন, অর্থাৎ এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করেন। এই মুহূর্তে আমাদের 5000 লোক দেখছেন, সেখান থেকে যে 500 লোক এটা শেয়ার করতেন, তাহলে এটা অনেক এগিয়ে যেত। আমি কমেন্টে দিয়ে রাখলাম লিঙ্ক, ডেসক্রিপশনে, ইউটিউবের ডেসক্রিপশনে, ফেসবুকের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং আপনারা সাজিদা জেবা মানে মৌ, তাকে চেনেন, জেবা সাজিদা মৌকে চেনেন, তিনি উপস্থাপনা করছেন, আমার সহকর্মী। যারা ইশতেহারে ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, অনুরোধ করবো তিনি আমার সহকর্মী, তাকে জড়িয়ে আমাকে জড়িয়ে কিছু লিখবেন না। আমি যদি বিয়ে করি বা প্রেম করি আপনাদের জানাবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। আমার গার্লফ্রেন্ডকে হবে এটা আপনারা ডিসাইড করে দিয়েন না প্লিজ। এবং ভিডিওতে অনেকে কমেন্ট করেন অসাধারণ না করে সমালোচনা করেন, কারণ আমরা সমালোচনা থেকে জানতে চাই। অসাধারণ হয় আপনারা ভালো লাগে করেন, কিন্তু এটা অনেক সময় বোরিং হয়ে যায়। আমরা কিছুদিন আগে এই কয়েকদিন আগে ভেবেছিলাম যে ইশতেহার আর কন্টিনিউ করবো না, কারণ আর এখানে আমাকে কার্ড বানাবেন না, কারণ এখানে আমি একজন প্রেজেন্টার মাত্র। এখানে কমেন্টে অনেকে দেখে আসাদ নূরকে চাই, এটা করবেন না। এখানে যারা সবাক পাখি স্ক্রিপ্ট লেখেন, হিমালয় হিমি স্ক্রিপ্ট লেখেন, আরও অনেকে জড়িত আছেন, সবার নাম নিচ্ছি না, নিরাপত্তার কারণে কারণ নাম নিচ্ছি না। আপনারা এই জিনিসটা করবেন না। আমরা চাই আমাদের দর্শকরা হবে স্মার্ট, আমাদের দর্শকরা হবে মানে মানুষের চিন্তার মুক্তির জন্য আমরা কাজ করি। আপনারা যদি সেখানে গার্বেজ ফেলেন, অনেকে বেশিরভাগ মানে অসাধারণ হয়েছে, অনবদ্য, এগুলো না বলে সমালোচনা করেন। আমরা প্রশংসা চাই না, প্রশংসা করতে আসিনি, এটা নন প্রফিট, আমাদের নিজের সময় শ্রম দিয়ে করে। এই সাজিদা, তিনি এই যে মৌ এখানে প্রেজেন্ট করেন, তিনি এখান থেকে 1 পয়সা নেন না, আমি 1 পয়সা নিই না ইশতেহার থেকে, ইশতেহারকে কেউ 1 পয়সা দেয় না এই পর্যন্ত। সুতরাং এটা একদমই ব্যক্তিকেন্দ্রিক, মানে ব্যক্তিগত উদ্যোগে করা। আমরা চাই মানুষের ইতিহাসের একটা ভূমিকা রাখতে ছোটোখাটো। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কারণ এখানে কোনো কন্ট্রোভার্সি নেই, আছে নির্মল বাস্তবতা,
নির্মম সত্য। আপনারা সেই সত্যগুলো জানুন, আপনাদের চিন্তার মুক্তি হোক এবং মানুষকে রেসপেক্ট করতে শিখুক। একসাথে একটা ছেলে মেয়ে বসে থাকলে তাদের মধ্যে যৌনকর্ম হয়ে যায় না। একসাথে দুজন মানুষ একই স্টাইলে কথা বলে তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না। আর হতেও পারে, কিন্তু হলে সেটা তাদেরকে বলতে দেন। আপনারা এখানে মাঝখানে এসে অন্য এই ধরনের করবেন না। আমার অ্যাক্টিভিজম জীবনে আমাকে অনেকে গালাগালি করেছেন, এতটা কষ্ট পাই নেই সমমনাদের কাছ থেকে এই গালাগালি। এগুলো কী ধরনের কথাবার্তা? মানে আমি খুব বিরক্ত, বিশ্বাস করেন। এই আপনাদের আচরণে আমি আমি ইশতেহার আমরা ভেবেছি না আর কন্টিনিউ করবো না। এই কন্টিনিউ, এটা সন্তানের মতো ইশতেহার। আমরা কয়েকজন মিলে একসাথে এটা গড়েছি। দেখবেন স্ক্রিনে লেখা থাকে যে কার স্ক্রিপ্ট, কার ন্যারেশন, কে এডিটিং করেছে, তাদের প্রত্যেকের ক্রেডিট দেন। একটা গান শুনে যে মান্নাদের গান, আরে মান্নাদের গান না, মান্নাদের গানের এই গানটা কে লিখছে, সুর করছে, যার ক্রেডিট দিতে শেখেন। আমি হিরোইতে আসি না, হিরোইতে আসে কেউ কল্লা রিস্ক নিয়ে, হিরোইতে আসে না। আমি আসছি আমি যে বিতাড়িত হয়েছি, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা যেন অন্য কেউ না হয় সেটা নিশ্চিত করতে আপনি আপনার পাশের মানুষকে নিরাপদ রাখুন। শেখ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অসাধারণ বলেন এবং মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, মাতৃভূমির জন্য যে অবদান রাখছেন, আমি আপনার এই অবদানকে কুর্নিশ জানাই। আপনার এই অবদান মানুষ মনে রাখবেন, আমি সেই প্রত্যাশা করি। এবং আমার জন্য আপনি যে স্নেহের চোখে আমাকে দেখেন সেটা অব্যাহত রাখবেন। এবং দর্শক, আপনারা যে যেখান থেকে দেখেছিলেন, আপনাদের অনেক কৃতজ্ঞতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো যে আর কেউ না থাকুক, আমরা আপনাদের পাশে আছি, সদ্বুদ্ধি দেব। এবং আপনারাও যার আমার উপরে কারো বইয়েরই থাকলে আপনি ভুলে যেতে পারেন। আমি আপনাকে এই কথা দিয়ে আপনাকে আমি আর হার্ট করবো না। আপনি যে কারণে হার্ট হয়েছিলেন সেটা আর হবেন না। আর এখন আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে। এই মহান মুক্তিযুদ্ধে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, পাহাড়ি, আদিবাসী সবাই অংশগ্রহণ করেছিলেন, মনে রাখবেন। একজন নাস্তিক হইতে পারেন, ভিন্ন ধর্মের হইতে পারেন, একই পরিবেশ, সেই ৭১-এর পরিবেশ, সবাইকে সম্মিলিতভাবে আবার দেশকে রক্ষা করার লড়াই আমাদের নামতে হবে। এই মুহূর্তে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ক্ষোভ, এই যে দেখেন তৃণমূলের কর্মীরা, আমি সবচাইতে সেলুট আবার দেই, এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যা দেখিয়ে দিয়েছে, অসম্ভব। ইউনূসের ভিত কেঁপে গেছে, বহির্বিশ্বটা দেখেছে। এরা যতই চাপা মারুক যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ মাঠে নেই, বহির্বিশ্ব জেনে গেছে যে আওয়ামী লীগ বাতাসে আছে, আওয়ামী লীগ আকাশে আছে, আওয়ামী লীগ পানিতে মিশে আছে, আওয়ামী লীগ জমিনে আছে, মাটিতে আছে, মিশে আছে। এটা বহির্বিশ্ব জেনে গেছে। সারা বিশ্বের মেসেজগুলো আপনারা দেখে নিন, তাহলেই বুঝে যাবেন। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের বলে দেয়, আজকের 13 তারিখে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ না থেকেও আছে। তাহলে যখন মাঠে নামবে তখন কি হবে? ভালো থাকবেন সবাই। ভাই অনেক ধন্যবাদ শেখ ফরিদ। আওয়ামী বিরোধীদের একটা টিপস দিয়ে দেবো, বুদ্ধি দিয়ে দিই। দিয়ে দেন। আওয়ামী লীগকে যদি আপনারা ধ্বংস করতে চান, মুক্তিযুদ্ধকে ওন করে ধ্বংস করতে পারবেন, মুক্তিযুদ্ধকে ডিজোন করে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবেন না। এক্স্যাক্টলি, একেবারে আপনি এক লাইনে শুনেন। এটা আমি আবার একটু তাহলে একটু বলতে, কথা লোভটা সামলাতে পারতাছি না সাদ্দুর, আপনি আমার জি প্লিজ। আমি আপনাদের বলতে চাই, এইটা রিপিট করি, আমার সাথে আওয়ামী লীগের বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে কথা হয়েছিল। তারা যখন বলেছে, আমি বললাম আপনারা পারেন না কেন, আওয়ামী লীগকে তো পারতেছেন না হটাইতে। আমাকে কেন্দ্রীয় নেতারা, আমি জানি আমার এই বক্তব্যটা হয় এখন তারা শুনছেন, না হলে কালকে শুনবেন, অথবা তার যে চেলা চামুন্ডর আছে আমার এই মেসেজটা পাঠাবেন, আমি জানি। তারা আমাকে কি বলেছিল জানেন? আমি চমৎকার, এইটা কিন্তু আমি বিএনপির কাছে শুনেছি, কোনো আওয়ামী লীগের লোকের কাছে শুনি নাই। বলে আমরা ফরিদ কেন পারি না জানেন? আমি না তো ভাই, আওয়ামী লীগের যা আছে, আওয়ামী লীগের টাকা আছে আমাদের আছে, আওয়ামী লীগের ব্যারিস্টার আছে আমাদের আছে, আওয়ামী লীগের সেনাবাহিনী আছে আমাদের আছে, আওয়ামী লীগের বুদ্ধি আছে আমাদেরও আছে, আওয়ামী লীগের বিদেশি বন্ধু আছে আমাদেরও আছে। আমি তাহলে পারেন না কেন? আমাদের একটা জিনিস নেই, আমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবর আমাদের নাই, যেটা আপনি একটু আগে বললেন, এটাই সত্য। আওয়ামী লীগকে যদি, এই যে আসাদুর যে যারা আওয়ামী বিরোধী তাদের পরামর্শ দিয়েছে, আওয়ামী লীগকে যদি আপনি হটাইতে চান, আওয়ামী লীগের জায়গা আপনারা দখল করতে চান, তাহলে আপনাকে বঙ্গবন্ধুকে ওন করে আওয়ামী লীগকে আপনি সরাইতে পারবেন। বঙ্গবন্ধুকে বাতিল করে দিয়ে, স্বাধীনতাকে বাতিল করে দিয়ে, মুক্তিযুদ্ধকে বাতিল করে দিয়ে আওয়ামী লীগের সাথে পারবেন না, তার প্রমাণ আজকের 13 তারিখ। হ্যাঁ, কিভাবে পারবেন? যেটা আসাদুর বললো, আপনি বঙ্গবন্ধুর ছবিটা লাগান জাতীয় নেতা হিসেবে, বিএনপির অফিসে যেদিন বঙ্গবন্ধুর ছবি লাগাইতে পারবেন, সেই দিন যদি আপনি দল হিসেবে আওয়ামী লীগকে পরাজিত করতে পারেন, আদারওয়াইজ নেভার এভার। 13 তারিখ প্রমাণ, সব নেতা পলাতক, খোদ শেখ হাসিনা ভারতে, আপনারাই বলেন। কিন্তু লকডাউন 100-100 হয়ে গেছে। আবারও আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, লকডাউনের 13 তারিখের দিন, যেই দিন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে ফাঁসি দিতে চায়, আমি হাসি। এই বাংলার জমিনে বঙ্গবন্ধুর কন্যার ফাঁসি হবে এত সস্তা? অ্যাসাইসিনেশন হতে পারে, হত্যা হতে পারে। এই বাংলার জমিনে শেখ হাসিনা ফাঁসি দিবা, বাংলার জনগণ আঙুল চুষবে। এই বাংলার জন্য শেখ হাসিনাকে জেল দিয়ে দিবা, বাংলার জনগণ বসে থাকবে। নেভার এভার, দলমত নির্বিশেষে এক হয়ে যাবে। আমরা দেখতে পেলাম, দেখছি। তবে আবারও বলি, আসাদ নূরের লাইনটাই, যে আওয়ামী লীগকে যদি আপনি পরাজিত করতে চান, বঙ্গবন্ধুর ছবিটা আপনার
অফিসে রাখতে হবে, আপনি যে দলই করেন না কেন। জি বঙ্গবন্ধুকে অন করে, মুক্তিযুদ্ধকে অন করেই কেবল আপনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে ঠকাইতে পারবেন, হারাইতে পারবেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অন না করে, একে প্রত্যাখ্যান করে আপনি পারবেন না। থ্যাংক ইউ আসাদ, চমৎকার একটা কথা বলেছেন। শেখ ফরিদ ভাই, তুই একটা লাইন একটু যুক্ত করি। শিওর শিওর শিওর। কেন যেন, আচ্ছা আপনার এই কথাটাই যে বঙ্গবন্ধুর ব্যাপারটি, আমরা পাশের দেশে তাকাই, গান্ধীজি, তো গান্ধীজিকে কিন্তু বিজেপি অন করে সবাই, গান্ধীজিকে নিয়ে কোনো বিতর্ক নাই। দেখেন ভারতের ক্ষমতা পাল্টায়, গান্ধী একটা মূর্তি কোথাও কেউ ভাঙছে, পাগল ছাগল সব জায়গায় থাকে কোথাও, হ্যাঁ ছবি পাল্টায় না, কিছু পাল্টায় না। এইটা দেখেন, এখন কংগ্রেস গান্ধীজিকে অন করে, এখন কি বিজেপি করে না? বিজেপি হয়তো তাকে ওইরকম পছন্দ করে না, কিন্তু তারা গান্ধীজিরে করে না। কারণ দেখেন আমেরিকার দিকে তাকান, জো বাইডেন বা তাদের ওই যে ইউএস এইড টেড, এই যে বাংলাদেশে যা করছে, ট্রাম্প এসে কিন্তু এটা বদলায় নাই, কারণ রাষ্ট্রীয় স্বার্থ। বঙ্গবন্ধু আমাদের মাথার তাজ করে রাখা উচিত, তাহলে আপনি আগাইতে পারবেন। যদি এটা না করেন আগাইতে পারবেন না। আর এই যে কথাটা বলে ফেলছি, তালে তালে বলে ফেলছি, আপনারা যদি চান কেউ ওইটাকে রিল হিসাবে এডিট করে মানে কেটে আপনারা আপলোড করতে পারেন। আমাদের সকল ভিডিওর কপিরাইট ফ্রি, এটা কোনো স্ট্রাইক কিছু আসবে না কোনোদিন। এবং আমার ভিডিও কোথাও আপলোড করলে সেটা কেউ ডিলিটও করতে পারবে না। ফেসবুক, ইউটিউব আমার মনে হয় জামাই বানায় রাখছে, আই ডোন্ট নো। তো আপনারা ওটা আপলোড করতে পারেন, এটা হইতে পারে অনেকের জন্য একটা ভালো মেসেজ। আর কেমনে জানি ভাই, আমি তো ধর্মে বিশ্বাস করি না, তার মানে ভাগ্যেও বিশ্বাস করি না, তার মানে আমার কাছে কোনো 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 বার্তাও আসে না, কোনো ইয়ে বলেন সিক্স সেন্স। এই জুলাইয়ের আন্দোলনে যেদিন শেখ হাসিনার পতন হয়েছে, এরপরে 5 দিন আমি ধ করে বসেছিলাম। আমি বলি নাই স্বাধীন স্বাধীন বইলা চিৎকার করি নাই, একটা শব্দ কোথাও লিখি নাই। আমি বলি নাই শেখ হাসিনা পালাইছে, বলি নাই। আমি প্রোফাইল লাল করি নাই। কেমনে ভাই কয়েকটা তকমা থেকে ভাই বেঁচে গেছে, লাল বদর, এইটা আমি আমৃত্যু, এই লজ্জা আমি নিজের কাছে মিটাইতে পারতাম না। আমি মিটাইতে পারতাম না শেখ হাসিনা পালাইছে বললে, কারণ শেখ হাসিনা তো পালাই না, এটা তো বাস্তবতা। আর শেখ হাসিনা যদি তখন না যাইতেন, আমরা শেখ হাসিনা কি জানতাম না, তারা তো মেরে ফেলতো। তৃতীয়ত দেখেন, স্বাধীন বলি নাই কারণ আমাদের বাংলাদেশ দখল হয়ে গেছে। আমরা মানে মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার করব, নতুন করে বাংলাদেশের স্বাধীন হবে না, জীবনে হবে না। স্বাধীনতা একবার, বাংলাদেশ টুকরা হইলে পরে চিন্তা করব। আর ভারতের 7 সিস্টার্স, বাংলাদেশ যদি ভাঙে যাইতে পারে, এটা একটা বিষয়। আর একটা বিষয়, আওয়ামী লীগ আমার এত কষ্ট দিছে, এত করছে, আমি শেখ হাসিনার সমালোচনা করছি, বঙ্গবন্ধুরে নিয়ে একটা কথা আমার জীবনে কোনোদিন একটা বাজে কথা বলি নাই। যদি আমি বলতাম শেখ ফরিদ ভাই, এইটা আমি জীবনে ফিরাইতে পারতাম না। না না, ওটা তো আপনি বলতেই, আপনার আদর্শ, আপনার চেতনা তো ওটার বিরুদ্ধে যায় না, বলবেন কিভাবে? আর ওইটা বললে আজকে যে কথাটা বাইরে হয়ে গেছে যে বিএনপি বা যে কেউ যদি আওয়ামী লীগকে ইয়ে করতে চায়, তাহলে বঙ্গবন্ধু, এটা আমি বলতেই পারতাম না, কারণ আমি চিন্তা করতাম, আরে মামা আমি তো গালি দিছিলাম। রাইট, বলতে পারতেন না। ইয়েস, আপনি একটা চমৎকার কথা বলছেন। সত্যি সত্যিই যদি যারা আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগকে পরাজিত করে তারা ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু, মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে 100 গুণ বেশি শক্তিশালী, বারবার প্রমাণ হয়েছে, এখনো হচ্ছে। আপনি কি মনে করেন আজকের যে লকডাউন হয়ে গেল 13 তারিখের, এখানে বঙ্গবন্ধুর অবদান নেই? বঙ্গবন্ধু সেটা ছিল অদৃশ্যভাবে সেখানে ছিলেন, তার জন্যই তো এটা হয়েছে। এই যে মানুষ, শোনেন, বাংলাদেশে বহু মানুষ আছে এখনো, তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনা বলে না। গ্রামের যারা বয়স্ক, তারা বলে শেখের বেটি। মানে কি, বঙ্গবন্ধুকে তারা ধারণ করে, তারা পড়ালেখা করে না, রাজনীতি করে না, বলে শেখের বেটি। সারা বাংলাদেশে এরা আছে। আর আমি জানি না আপনার পরামর্শটা তারা মানবে কিনা। যদি মানে, তাহলেই কেবল আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে, আদারওয়াইজ নট। যেটা ডক্টর ইউনূস সুযোগ হারিয়েছে, বিএনপি সেই মহা সুযোগ হারিয়ে ফেলেছে মনে হয় এদের। কারণ নির্বোধকে, শোনেন, শত্রু যদি বুদ্ধিমান হয়, তাকে যদি বুদ্ধি দেন সে মানবে। প্রতিপক্ষ যদি নির্বোধ হয়, নির্বোধ কখনো মানে না, সঠিক কথা মানে না। আপনি জানেন কি, চেঙ্গিস খান এত বড় নৃশংস শাসক ছিল, সে কিন্তু কোনো পণ্ডিত বলা ছিল তার সৈনিকদের যে কোনো কাজ জানে, কারিগরকে হত্যা করবে না আর পণ্ডিতকে হত্যা করবে না। এত বড় একটা বর্বর শাসক কিন্তু বলতো। কেন? কারণ জানে যে এরাই হচ্ছে পৃথিবী টিকিয়ে রাখে। সে তাকে নিয়ে চলে যেত, তাকে বন্দি করে নিয়ে যেত, হত্যা করতো না। তার মানে কি, তার মগজেও কিছু তো আমি আপনার বুদ্ধিটা যদি বিএনপি মানে, হয়তো বিএনপি ক্ষমতা, নইলে কোনোদিনই যেতে পারবে না, প্রশ্নই আসে। তা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। একজন কমেন্ট করেছেন, ভয়েস অফ ওয়ার্ল্ড, কপিরাইট না দিলে আপনার ভিডিও ভাইরাল করে আমার কাছে, আপনি কপিরাইট আমি আমার জীবনে কাউকে দিন, আপনি আমার ভিডিও পুরোটা আপনি ব্যবহার করেন, যা ইচ্ছে করেন। আর আপনি ইশতেহারের ভিডিও ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে ইশতেহারের ওই
ক্রেডিট দেবেন, কারণ ওটা আমার একান্ত না, এখানে আমরা অনেকেই কাজ করি। আপনারা ওইখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমার ভিডিওতে যদি আপনি ইশতেহারের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেন, এটা ভালো হয়, আমি খুশি হব। এটাকে এক ধরনের প্রমোশন বলে। আর হচ্ছে যে আমার ভিডিও আপলোড করার জন্য যদি কেউ আপনাকে আঘাত করে, আপনি তার একটা অ্যান্সার দিতে পারেন, যে অ্যান্সারটা তারা গত এক যুগে চেষ্টা করে পারে না, যে আমার ইসলাম নিয়ে সমালোচনা বা অন্য ধর্ম নিয়ে সমালোচনা করা থামাইতে, জেল খাটাইছে, হত্যার চেষ্টা করছে, কোনোভাবে থামাইতে পারে, আমি নিজে থেকে সেটা বাদ দিয়ে দিছি। আপনারা যদি এটা নিয়ে প্রশ্ন করে আমার ধর্ম নিয়ে বলবেন যে সে তো বলছে আর ধর্মে আঘাত দেবে না, তাহলে সে তো আমার মতো। তো অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আমরা তাহলে শেষ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যেটা বললাম, আপনারা ইশতেহার থেকে একটু ঘুরে আসেন, শেষ ভিডিওটি দেখেন, ইশতেহারের সাথে থাকেন, আমরা তাহলে একটু অনুপ্রাণিত হই। কারণ এটা একদমই মানে ব্যক্তিগত, মানে এটা কি বলবো, এটা কষ্টটা, মানে আমার ভিডিও কেউ না দেখলে আমার অসুবিধা লাগে না, কিন্তু ওটা অনেক ব্যক্তির খুব নিপুণভাবে এডিটিং, স্ক্রিপ্ট লেখা। আমি যে একটা লাইভ করে ফেলি, আমার ভিডিও বানাই ফেলি, আমার কোনো স্ক্রিপ্ট নাই, ওটা স্ক্রিপ্ট মানে কবিতার মতো করে পাঠ করা বা গল্প বলার মতো করে বলে যাই। একটা ভিডিও টেক নিতে 7-8 ঘন্টা সময় লাগে। একটা পশ্চিমে থেকে 7-8 ঘন্টায় কত ডলার ইনকাম করা যায় একটু জানবেন। 7-8 ঘন্টা কাজ করলে, মানে ঘন্টায় $20 করে ধরলেও আপনি দেখেন আপনি কত ডলার হয়, $160। তো এই $160 বাংলাদেশে প্রায় 15,000 টাকা। সেই সময়টা আমরা ব্যয় করি, মানে হচ্ছে যে ইশতেহারে আমরা টাকা ইনভেস্ট করতেছি, মানে ইনভেস্ট না, মানে টাকা ব্যয় করতেছি। এই টাইম ইজ ইকুইভ্যালেন্ট টু মানি। তো